হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসছি আজকের ক্লাসে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। প্রতিদিনের মতো আজ রাত 8টায় কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আন্তর্জাতিক 2 এবং হচ্ছে টোটাল ওভারঅল ক্লাস হচ্ছে 21। ঠিক আছে, সো আমরা আজকে 21 নাম্বার ক্লাসে সবাই চলে আসছি। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। কে কোথা থেকে জয়েন হয়েছে একটু জানিয়ে দাও। আহ, ওকে, আমি একটু দেখে ফেলি কারা কারা আমার সাথে যুক্ত আছে। আয়েশা সিদ্দিকা মিম, ওয়ালাইকুম আসসালাম। আফরোজ জাহান ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই সবাই চলে আসো দ্রুত, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ধামাকা একটা ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। আমাদেরকে দ্রুত দ্রুত করে হচ্ছে পড়াটা শেষ করে ফেলতে হবে। আগামীকাল আমরা কি পড়েছিলাম? আগামীকাল আমরা হচ্ছে পড়েছিলাম, হ্যাঁ, আগামীকাল আমরা ছিলাম দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ, সেই 8টা গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব কোথায়? আজকে আমরা পড়ব হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু দেশ আছে, তোমরা আমাকে একটু বলো তো, দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়টা দেশ আছে? আগে আমাকে একটু বলো। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, আমি তোমাদেরকে বলতেছি। আগে আমি একটু তোমাদের টেস্ট করে নিই। দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়টা দেশ আছে? দ্রুত, জাস্ট দ্রুত আমাকে একটু অ্যান্সার করে ফেলো। দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়টা দেশ আছে? দ্রুত আমি একটু দেখবো। এই কোশ্চেনটা আমি কেন করছি, কারণ এই প্রশ্নটা তোমাদের আরেকটা জিনিসের সাথে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি দুইটা একসাথে বলে ফেলি। দক্ষিণ এশিয়ার যে অঞ্চল, সে অঞ্চলে কয়টা দেশ আছে? আর আসিয়ান যে একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সেখানে মোট কয়টা দেশ আছে? তাহলে দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ এশিয়া না, দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া আর হচ্ছে তোমার কি বলে, আসিয়ানে কয়টা দেশ আছে বলো? দুইটাতে কয়টা দেশ আছে আমি একটু দেখতে চাচ্ছি। সুমাইয়া এফ কে পারবিন বলছে 11, তানজিলা আফরিন বলছে 11। স্যার সিউ সাজেশন চাই, ইনশাল্লাহ সাজেশন আমরা দিব। আমি যখন পড়াই, প্রত্যেকটা তথ্য আমি যখন পড়াই, তখন কিন্তু আমি বলে দিই কোনটা কোন ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো পুরো ক্লাসটা করলেই তুমি শুধু চবি না, পাশাপাশি তুমি তো আর একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা না, তুমি চবি, জাবি, রাবি, তারপর ঢাবি, সব কিছু প্রিপারেশন পাওয়া যাবা। ঠিক আছে, এটা যেহেতু বেসিক ক্লাস, সব ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। সো এই ক্লাসটা করলে তুমি হচ্ছে বুঝে যাবা কোনটা কোন ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। বাট আগে আগে সবাই যেটা করবা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও। দ্রুত, আমরা দ্রুত করে ক্লাসটা শেষ করব। ঠিক আছে, ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে কতজন যুক্ত আছে। 48 জন যুক্ত আছে। ওকে, এই 48 জন 48টা শেয়ার দিলেও কিন্তু আরো 48 জন চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা যারা 11টা বলছো, আচ্ছা শেয়ার ডান, ওকে, থ্যাংক ইউ সাকিব। আচ্ছা, সবাই বলতেছে 11টা। তাহলে মনে রাখবা, এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, এখানে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি, তোমাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখি যে ভাইয়ারা, দেখতে পাচ্ছ যে দক্ষিণ এশিয়া বাংলাদেশ কোনটাতে অবস্থিত? এই জায়গায় কিন্তু আবার কেউ প্যাচ লাগাবে না, ভুলেও প্যাচ লাগাবে না। এই জায়গাটা তোমরা প্যাচ লাগাও আমি জানি, এই জন্য আমি এখন একটু তোমাদের দেখাই দিব যে এটা আসলে কি। মনে রাখবা, বাংলাদেশ কিন্তু হচ্ছে শুধু দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ কি শুধু দক্ষিণ এশিয়ায়, বাংলাদেশ কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় না। এইখানে দেখো, এটা হচ্ছে শুধু দক্ষিণ এশিয়ায়, আর এইখানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, রাইট? তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া কোনটা? এই যে মিয়ানমার আমরা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু হচ্ছে বাংলাদেশ। এখানেই কি, যদিও এটা আরেকটু ছোট, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের পর থেকে শুরু হয়েছে কি মিয়ানমার, তারপরে এই পাশে তো তোমরা জানো নেপাল, চীন, এগুলা। তো এই পাশে হচ্ছে মিয়ানমার, মিয়ানমারের পরে আছে থাইল্যান্ড, থাইল্যান্ডের পরে হচ্ছে লাওস, লাওসের পরে কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া এবং দেখতে পাচ্ছ পূর্ব তিমুর। তাহলে এখানে যদি তুমি কাউন্ট করো, তাহলে তুমি কয়টা পাবা? এখানে টোটাল দেশ পাবা 11টা। কয়টা? টোটাল দেশ পাবা 11টা। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার টোটাল দেশ কয়টা ভাইয়া? 11টা দেশ। আর আসিয়ানে কয়টা? আসিয়ান হচ্ছে একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেমন আমরা বলি না সার্ক। এই দক্ষিণ এশিয়ার জন্য কোনটা? দক্ষিণ এশিয়ার জন্য হচ্ছে সার্ক। সার্ক, এখানে কয়টা দেশ আছে? এখানে 8টা দেশ আছে। আর এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, এটা হচ্ছে তোমার আসিয়ান। এটা হচ্ছে আসিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটা হচ্ছে আসিয়ান। কিন্তু এখানে আছে কয়টা? এখানে আছে 10টা। এখানে আছে 10টা। তাহলে নাই কোনটা?
এটা আগে আমাকে একটু বলো, যেখান থেকে সবচেয়ে বড় কোশ্চেনটা হয় সেটা আমাকে বলো, নাই কোনটা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুব টেনশনে আছি জিকে নিয়ে। জুবাইর ভাইয়ের ক্লাস করো, কোনো টেনশন থাকবে না। ঠিক আছে, কোনো কোনো টেনশন থাকবে না, জাস্ট ভাইয়ের ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এই যে আমি প্রতিনিয়ত অল্প 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 করে তোমাদের পড়াচ্ছি, মাত্র 1 মাসে আমরা পুরো একটা বই শেষ করে ফেলতেছি। যেহেতু আমাদের সময় কম, আর মাত্র 40 দিন পরেই তো আমাদের হচ্ছে কি, আর মাত্র 40 দিন পরেই কিন্তু আমাদের কোর্স মানে হচ্ছে 40 দিন পরে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে আমাদের হাতে কিন্তু সময় বেশি নাই। সো আমাদের এখন শর্ট, মানে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে ভালো করে পড়তে হবে। এত বইয়ের এত তথ্য তো আমাদের পড়ার সময় নাই, পরে লাভ নাই। আমরা কি বলছি, আমরা মানে হার্ড ওয়ার্ক করবো না, আমরা করবো স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে, সো ভাইয়ের ক্লাসগুলো করো ইনশাল্লাহ, আর জিকিনে টেনশন থাকবে না। পেজ কত, পেজ হচ্ছে 497। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা কি বলছো, নাই কোনটা? কিরে কেউ বলে না কেন? নাই কোনটা, আসিয়ানে কোন দেশটা নাই? স্যার আমি কালকেও লাইভ ক্লাসে কোশ্চেনটা করছিলাম স্যার আপনাকে, আপনি কালকে বলেন না স্যার, আপনি যে কোশ্চেনগুলো পড়াচ্ছেন আর দাগায় দিচ্ছেন এই কোশ্চেনগুলোর বাইরে জিকে বই থেকে আর অন্য কোশ্চেন পড়তে হবে কিনা। বাবা এটা তো আমি অনেকবার বলছি, এই বইতে আমি যেগুলো দাগায় দিচ্ছি এগুলা 100% আগে পড়বা। পড়ার পরে যখন তুমি টাইম পাবা, বা তুমি তো এক নজর বাকিগুলো দেখবাই, কিন্তু কোনগুলা বেশি ফোকাস করতে হবে আমি সেটা দাগায় দিচ্ছি। আমি যেগুলো দাগায় দিচ্ছি এগুলো তোমাকে 100% পড়তে হবে, এর বাহিরেও বাকিগুলো জাস্ট এক নজর দেখা যাবা। কারণ কোশ্চেন তো ভাই আমি করবো না, তাই না? বাট আমি একটা আইডিয়া দিতে পারবো। আমার আইডিয়া যে 100% মিলে যাবে ব্যাপারটা তো এমন না। তুমি কেন রিস্ক নিবা? তুমি জাস্ট আমারগুলো আগে ভালো করে পড়বা, এগুলা থেকেই 90% কোশ্চেন থাকার কথা। ঠিক আছে, এটা জাস্ট আমাদের অভিজ্ঞতা, আমরা তো আর কোশ্চেন বানাবো না, আমরা জাস্ট অভিজ্ঞতার খাতিরে। যেমন আমি গত বছর পড়াইছি, গত বছর আমার পড়ানো থেকে 26টা কমন পড়ছে, 26টা কমন পড়ছে। এখন এটা কিভাবে হয়েছে, আমার পড়ানো থেকে কেন 30টা কমন পড়লো না? কেন পড়ে নাই? কারণ হচ্ছে ওই বাকি 4% আমার সাথে মিলে নাই। মিলবে না, স্বাভাবিক না? আমি তো আর কোশ্চেন করি না, বাট আমাদের একটা অভিজ্ঞতা থেকে আমরা পড়াই, খুব অল্প তথ্য পড়াই, সেখান থেকে দেখা যায় 25-26টা কমন পড়ে যায়। তোমার চান্স পাওয়ার জন্য লাগবে মাত্র কয়টা? লাগবে মাত্র 22 থেকে 23টা, সেখানে 26টা কমন পড়া অনেক না? আর আমাদের খন্দকার জিকে বই থেকে 28টা কমন পড়ছে, তোমার তো 28টা লাগবে না, তোমার লাগবে 24-25টা। ঠিক আছে, ওকে। তাহলে এই আসিয়ানে যেটা নাই সেটা কোনটা? এখানে আসিয়ানের সদস্য হচ্ছে 10টা, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের মোট দেশ আছে 11টা। তাহলে নাই কোনটা? নাই হচ্ছে পূর্ব তিমুর। এটার আরেকটা নাম আছে তিমুর লিস্তে। এটার আরেকটা নাম কি? তিমুর লিস্তে। তিমুর লিস্তে। ঠিক আছে, এটা হচ্ছে আসিয়ানে এখনো অফিসিয়ালি জয়েন হয় নাই। ঠিক আছে, ওকে। বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে সবাই কমেন্টে ডান লিখো, দ্রুত দ্রুত। সবাই বুঝতে পারলে ভাইয়া সাম্প্রতিক পড়াবেন কবে? পড়াবো। সাম্প্রতিক এখন তোমার পড়াইলো তোমার সব মাথার উপর দিয়ে যাবে। সাম্প্রতিক নিয়ে প্যারা খায় না, জুবাইর ভাই আছে। সাম্প্রতিক যখন দরকার, যা যা দরকার তাই পড়াবো। তোমরা ওই যে বাজার থেকে বই কিনো না, একদম মানে এত এত সাম্প্রতিক সব দিয়ে রাখে কমন ফেলানোর জন্য, সব পড়া লাগবে না, ভাইয়া পড়াই দিব ইনশাল্লাহ, ভাইয়ের উপর ভরসা রাখো। তাহলে 11টা দেশ হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। দক্ষিণ এশিয়ার দেশ কয়টা? 8টা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? 11টা। কিন্তু আসিয়ানের দেশ কয়টা? 10টা। তাহলে কোন একটা নাই? সেটা হচ্ছে পূর্ব তিমুর। শেষ, এখানে আমাদের বুঝানো শেষ। এবার চলো তারপরে আমরা গুরুত্বপূর্ণ দেশগুলো সম্পর্কে জানবো। এই যে এখানে এই যে মনে করো রাজধানী মুদ্রা, তুমি বুকে হাত দিয়া বলো তো ভাই, লাস্ট কবে তুমি কোন প্রশ্নে দেখছো রাজধানী আর মুদ্রা আসতে? খুবই কম, জাস্ট বিউপিতে মাঝে মাঝে আসে, তাও সেটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ দেশ। যেমন বর্তমানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ হচ্ছে নেপাল, তারপরে হচ্ছে তোমাদের জন্য আফগানিস্তান, তারপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, চীন, এগুলোই গুরুত্বপূর্ণ। এর বাইরে বাকিগুলা যদি আবার মনে করো যে কি বলে কোনো যুদ্ধ টুদ্ধ এটা সেটা কোনো বিশাল কিছু না হয়, এগুলা সাম্প্রতিকে আসবে, সেগুলো আমরা পড়াই দিব। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কয়েকটা দেশ আছে, মালয়েশিয়া, কুয়ালালামপুর, এই যে রিঙ্গিত, হ্যাঁ এগুলা আসবে না। তবে একটা জিনিস পড়তে হবে, থাইল্যান্ড। ভাইয়া এটা এত বেশি আসে, থাইল্যান্ড কোনো উপনিবেশ ছিল না, থাইল্যান্ডের আলাদা নামই হচ্ছে মুক্ত ভূমি। থাইল্যান্ডের নাম কি? মুক্ত ভূমি। কারণ হচ্ছে কি, কারণ থাইল্যান্ডে তোমার এমন কোনো খনিজ নাই। বাংলাদেশে তো মাসালা দিলে অনেক খনিজ আছে, যেমন হিরো আলম, তারপরে তোমার লায়লা, মামুন, অনেক খনিজ আছে। তো যাই হোক, মজা করলাম। এই যে থাইল্যান্ড তো কোনো খনিজ নাই, এই জন্য এটাতে কেউ শাসনও করতে যায় না, উপনিবেশ করতে যায় না। এটা মনে রাখবা যে কোনো উপনিবেশ ছিল না কোন দেশের।
মানে কোন দেশে অন্য কোনো দেশ আসা, বড় কোনো দেশ আসা শাসন করে নাই, সেটা হচ্ছে থাইল্যান্ড। অনেক বেশি পরীক্ষায় আসছে। তারপরে যদি দেখো ভিয়েতনাম, হ্যানয়, ঢং। এই ঢং, ঢং কোন দেশের মুদ্রা? পরীক্ষায় আসে না, একসময় আসতো, মজা করে আসতো। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, এটা একটু পড়বা, কারণ এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের তোমার হচ্ছে এটা সদর দপ্তর। ঠিক আছে, মানে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট। আমরা জানি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়, সবাই কমেন্ট করে জানাও। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়, আমি বারবার পড়াইছি। আর এই আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ম্যানিলা, ফিলিপাইন, এটা কিন্তু এবার বিসিএস এও আসছে। এটা কিন্তু বিসিএস এ আসছে, সো এটা ভালো করে পড়তে হবে যে ফিলিপাইনের রাজধানী কোনটা, ম্যানিলা। তারপরে আসো, এখানে আমরা কি পড়বো, দেখতে পাচ্ছ ফ্রান্স, ব্রিটেন, ইন্দোনেশিয়া। আচ্ছা, এই যে এখানে ইন্দোনেশিয়া, এখানে আমি, এটা রাজধানী হচ্ছে নুসান্তারা, এটা একটু পড়বা, নুসান্তারা। আর এটা কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়া। তোমরা জানো মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কার? এটা হচ্ছে ইন্দোনেশিয়ার। আর বাংলাদেশ মুসলিম বিশ্বের জনসংখ্যায় কত? চতুর্থ। বাংলাদেশ মুসলিম বিশ্বের মধ্যে জনসংখ্যায় কত? চতুর্থ। ঠিক আছে, ওকে। তারপরে আসো, এই যে পূর্ব তিমুর, যেটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা পাইছে, এটা আসতে পারে। পূর্ব তিমুর কোন দেশ থেকে স্বাধীনতা পাইছে? ইন্দোনেশিয়া থেকে। পশ্চিম তিমুরটা এখনো ইন্দোনেশিয়ার সাথে আছে। এই যে এটাকে পূর্ব তিমুর কেন বলা হয়? এটাকে পূর্ব তিমুর কেন বলা হয়? তিমুর একটা অঞ্চল ছিল, একটা ছিল পশ্চিম, একটা পূর্ব। পশ্চিম তিমুর এখনো ইন্দোনেশিয়ার সাথে আছে, পূর্ব তিমুর স্বাধীন হয়ে গেছে নিজেদের মতো। এবং পূর্ব তিমুরের বর্তমান নাম কি কি বলছিলাম? তিমুর লিস্তে। তিমুর লিস্তে, এটা মাথায় রাখবা। পূর্ব তিমুরের বর্তমান নাম তিমুর লিস্তে। তারপরে এখান থেকে আর কি পড়বা? কম্বোডিয়া, নমপেন। কম্বোডিয়ার রাজধানী নমপেন, এটা এক নজর দেখতে পারো। সিঙ্গাপুর সিটি। ওকে, মিয়ানমার, নাইপিদো। মিয়ানমার এটা পড়তে পারো, যেহেতু মিয়ানমার বাংলাদেশের পাশেই একটা দেশ, বাংলাদেশের সীমান্তবর্তী একটা দেশ, এই জন্য এটা একটু দেখতে পারো। এটা নাইপোদি, ঠিক আছে। এবং এটা 1948 সালে স্বাধীন হয়েছে। ভারত পাকিস্তানের পরের বছরই এটা স্বাধীন হয়েছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্ট একটু ডান লেখো। বুঝতে পারলে সবাই একটু কমেন্টে, হ্যাঁ, গাজীপুরে, জয়দেবপুরে, রাইট। সবাই একটু কমেন্টে ডান লিখো, ডান লিখে জানাও। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া। সবাই 167 জন আছি আমরা, সবাই একটা করে শেয়ার করে দাও। অ্যাটলিস্ট 200টা শেয়ার আজকে চাই, ঠিক আছে। এই যে তোমাদের জন্য এত কষ্ট করতেছি ভাইয়া, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করাচ্ছি, এই ভালো কাজগুলা আমরা চাই না এটা শেয়ার হয়ে সবার মাঝে যাক। সো তোমাদের মতো যারা এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখনো ভালো গাইডলাইন পাচ্ছে না, সো তারাও যেন একটু হেল্পফুল হয়, সেজন্য আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেবো, ঠিক আছে। সবাই একটু ডান লিখে জানাও। ওকে, থ্যাংক ইউ। নুসান্তারা প্রস্তাবিত নাম, আমি যতটুকু জানি নুসান্তারা হয়ে গেছে। হ্যাঁ, প্রস্তাবিত আগে আগে এটা মানে যতটুকু জানি এটা হয়ে গেছে, এখানে হয়তো এই জন্যই বইতে দিছে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, না হইলে একটু তুমি চেক করে নিও বা আমি চেক করে জানাই দিব, ঠিক আছে। ওকে, তারপরে আসো, এই যে দেখো কি ধরনের প্রশ্ন আসে। দেখো 18তম শিক্ষক নিবন্ধনে প্রশ্ন আসছিল থাইল্যান্ডের মুদ্রার নাম কি, তারপর ভিয়েতনামের মুদ্রার নাম কি, এগুলো আগে আসছে। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2021 সালে আসছিল ভিয়েতনামের মুদ্রা কি। পরবর্তীতে বিসিএস এ বলে দিছি যে এখন থেকে মুদ্রা রাজধানীর নাম আসবে না, এই জন্য এখন কিন্তু এগুলো পরীক্ষায় আর আসে না, ঠিক আছে। ইন্দোনেশিয়া, রিঙ্গিত কোন দেশের মুদ্রা, এগুলো আগে আসতো, বাট দেখো তুমি সাম্প্রতিক কালে কিন্তু অত বেশি এগুলা আসে নাই। তারপর আমি যেগুলো দাগাই দিলাম এগুলো এক নজর দেখবা। এবার চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা আসি। এই যে দেখো মিয়ানমার যেহেতু আমাদের পাশের দেশ, এটা সম্পর্কে একটু ভালো ফোকাস দিতে হবে, যেহেতু এটা নিয়ে আমাদের কয়েকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ। দেখো মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, পরীক্ষা আসতে পারে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নিচের কোনটি? মিয়ানমার, তাই না? কারণ হচ্ছে আমরা জানি বাংলাদেশ হচ্ছে এই পাশে শেষ দক্ষিণ এশিয়ার দেশ, বাট মিয়ানমার কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর আরেকটা বিষয় জানে রাখি তোমাদের, এই যে মিয়ানমার, যেটার পূর্ব নাম ছিল বার্মা, এই বার্মা কিন্তু একসময় ভারত উপমহাদেশে ছিল। পরবর্তীতে 1935 সালে যে ভারত শাসন, এই ভারত শাসন আইনের মাধ্যমে এই বার্মা কিন্তু ভারতীয় উপমহাদেশ থেকে আলাদা হয়ে গেছিল, বাট আগে কিন্তু ইংরেজরা একসাথেই শাসন করতো, ঠিক আছে। দেখো এই যে বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার হয় 1989 সালে। আরো একটা জিনিস, রোহিঙ্গা নিয়ে এটা পরীক্ষায় আসে। তারপরে দেখো গডস আর্মি, এই যে গডস আর্মি, এই গরিলা গোষ্ঠী, এটা কোন দেশের? মিয়ানমারের, এটা পড়বা। তারপরে বর্ডার গার্ড পুলিশ, বিজিপি, এই যে বর্ডার গার্ড পুলিশ, বিজিপি, এটা কোন দেশের? এটা হচ্ছে মিয়ানমারের, ঠিক আছে। তারপরে হচ্ছে নাসাকা, আচ্ছা, মিয়ানমার আইনসভার। ওকে, তাহলে এতটুকু দেখাইছো, এতটুকু আশা করি সবাই দেখাইছো। বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমারের নাম করা হয় 1989 সালে। গডস আর্মি, এটা কোন দেশের গেরিলা গোষ্ঠী? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, অনেক বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা হচ্ছে মিয়ানমারের। আর বর্ডার গার্ড পুলিশ, বিজিবি, এটা মিয়ানমারের, ঠিক আছে। আর রেঞ্জার্স কোন দেশের বলো তো? রেঞ্জার্স মানে হচ্ছে অশ্বারোহী,
ঠিক আছে, এটা কোন দেশের বলো? ওকে, এখানে আর আমরা কি পড়বো? এই যে এখানে তোমরা এই প্রশ্নটা আসছে, তোমরা একবার পড়ছো না বাংলা বইতে মংরুর পথে? মংরুর পথে এমন একটা গল্প পড়ছো না? এটা কিন্তু হচ্ছে মংরুটা কোথায়? মংরুটা কিন্তু মিয়ানমারে, ঠিক আছে। মংরু এবং হচ্ছে ঘুমদুম সীমান্তবর্তী স্থান, এগুলা মিয়ানমারে, এগুলা পরীক্ষায় আসে। এগুলো একটু দাগায় ফেলো, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে মংরু এবং ঘুমদুম সীমান্ত, এটা একটু দাগায় ফেলো সবাই, সবাই সবাই একটু দাগায় ফেলো। তোমরা প্রতিনিয়ত ক্লাসে থাকলে আমি অবশ্যই পড়াবো, আমি অবশ্যই সবকিছু পড়াবো। তোমাদের জন্য আমাদের অনেক প্ল্যান আছে। এই যে তোমাদের জন্য আমরা ফ্রিতে প্রতিনিয়ত এক্সাম নিচ্ছি মাত্র 10 টাকায়, ঠিক আছে। যারা এখনো এক্সামগুলো দিচ্ছ না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা, তোমরা চাইলে আমাদের পেজে নক দিলে তোমাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। প্রতিনিয়ত মাত্র 10 টাকায় আমরা 30টার মতো এক্সাম নিচ্ছি, সো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসো আইনসভা। মিয়ানমারের পার্লামেন্টের নাম বিধাংশী উত্তাও লাগবে না, দ্বিকক্ষ বিশিষ্ট লাগবে না, এখানে কতজন কি এসব লাগবে না আমাদের, এগুলো পড়ে লাভ নাই বংচং। তারপরে আসো এনএলডি, এটা একটু জানবা যে অং সান সুচি, তোমরা জানো অং সান সুচি নোবেল প্রাইজ পাইছিল, নোবেল পিস প্রাইজ, তার দলটার নাম কি? এনএলডি বা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পরীক্ষায় আসে, অং সান সুচি দলটার নাম কি? এনএলডি, সংক্ষেপে আসতে পারে বা ফুল ফর্ম আসতে পারে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, ঠিক আছে। আর এইবার আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা সংকট। রোহিঙ্গারা কবে আসছে এই দেশে, তাদের কবে তাদের হচ্ছে নাগরিকত্ব বাতিল করা হয়, এগুলো কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে। তাহলে এগুলো একটু দেখো। মিয়ানমারে মুসলিম শরণার্থী আদিবাসীদের রোহিঙ্গা বলা হয়। দীর্ঘকাল ধরে নিপীড়িত ও নির্যাতিত এই জনগোষ্ঠী মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যার শিকার, যা বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ইস্যু, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা যা দেখবো, রোহিঙ্গা মুসলিম নির্যাতিত জাতিগোষ্ঠী যে দেশের, আমরা জানি তারা কোন কোন প্রদেশের, এটা একটু জানতে হবে। মিয়ানমার তো আমরা জানি, কিন্তু রাখাইন প্রদেশের, তাদেরকে কোন প্রদেশ থেকে বিতাড়িত করা হয়? রাখাইন প্রদেশ থেকে, ঠিক আছে। তারপরে ওকে, তারা আগে হচ্ছে মগ মগ বংশোদ্ভূত ছিল, এটুকু মনে রাখবা, মগ ছিল, ঠিক আছে। ওকে, তারপরে আসো এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ, রোহিঙ্গা সামরিক সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব, মানে রোহিঙ্গাদের নাগরিকত্ব সহ সকল সুযোগ সুবিধা বাতিল করে। নাগরিকত্ব বাতিল করে কবে? 1982 সালে। এটাতে 5 স্টার দাও, এটাতে 5 স্টার দাও সবাই। রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয় কবে? 1982 সালে। সবাই এটা 5 স্টার দাও, খুব গুরুত্বপূর্ণ, সবাই এটাতে 5 স্টার দাও, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগবে তোমরা যদি আজকে অ্যাটলিস্ট 200 শেয়ার করতে পারো। সবাই একটা করে শেয়ার করলেও কিন্তু 200 শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, মিয়ানমারের সামরিক জান্তা সরকার অপারেশন ড্রাগন কিং পরিচালনা করে কবে? অপারেশন ড্রাগন কিং পরিচালনা করে 1978 সালে। মিয়ানমার এই রোহিঙ্গাদের উচ্ছেদ করার জন্য অপারেশন ড্রাগন কিং। আবার পরীক্ষা আসে, অপারেশন ড্রাগন কিং চালায় কোন দেশ? মিয়ানমার। মানে কোন দেশের জান্তা বাহিনী বা সেনাবাহিনী? এটা হচ্ছে 1978 সালে। কেন চালাইছে? রোহিঙ্গাদের বিতাড়িত করার জন্য। তাইলে তাদের নাগরিকত্ব বাতিল করে 1982, বাট তার আগে কি করে? তার আগে কিন্তু অপারেশন ড্রাগন কিং একবার পরিচালনা করছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো 25 আগস্ট 2017, আর দ্বিতীয় দফায় যেটা করছে 2017 সালে শুরু করছিল সেটা। আর এখন তারা কোথায় আছে? নোয়াখালীর ভাসানচরে, নোয়াখালীর ভাসানচরে, ঠিক আছে। কক্সবাজারেও ছিল, উখিয়া। তারপরে এখন সবচেয়ে বেশি আছে নোয়াখালীর ভাসানচরে, যেটা হচ্ছে তোমার মেঘনা নদী এবং হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই যে ভাসানচর, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে, ভাসানচর এই দ্বীপটা বা এই চরটা এটা কোথায়? এটা নোয়াখালীতে। কোন নদীর মধ্যে? মেঘনা নদী, ঠিক আছে। এটা মাথায় রাখবা। ভাসানচর কোথায়? ভাসানচর হচ্ছে নোয়াখালী, মেঘনা নদীর অববাহিকায় বা বঙ্গোপসাগরে, ঠিক আছে। ওকে, জাফরানি, ওকে, এই যে এটা একটু দেখবা, জাফরানি বিপ্লব। জাফরানি বিপ্লব কোন দেশে হয়েছে? যেটা এখন বিভিন্ন দেশে বিপ্লব হচ্ছে, এই জন্য বিপ্লবগুলো আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে জাফরানি বিপ্লব এটা কোন দেশের? এটা মনে রাখবা, এটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের আন্দোলন মিয়ানমারে, জাফরানি বিপ্লব, ঠিক আছে। অং সান মিয়ানমার রাষ্ট্রের জনক লাগবে না। অং সান সুচি মনে রাখবা গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে খ্যাত হয়েছিল। যাই হোক, গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে খ্যাত হয়েছিল অং সান সুচি, বাট পরবর্তীতে তিনি এই আকাশগুলো করছেন। যাই হোক, তাকে আবার শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল 1991 সালে। তো এগুলো এখন আর পরীক্ষায় আসবে না। আরসা, আরসাটা আমাদেরকে একটু পড়তে হবে, কারণ কি? কারণ এটা অনেক বেশি পরীক্ষায় আসে। আরসা, আরসা কোন দেশের সশস্ত্র সংগঠন? মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা, ঠিক আছে।
আরসার এই যে এটা হচ্ছে আরাকান, দেখতে পাচ্ছ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি মানে হচ্ছে আরাকানকে মুসলিমদের জন্য বা তারা কি করতে চায়, আরাকান কিন্তু এখনো এই অঞ্চলটা কিন্তু এখনো এই আরসার আন্ডারে আছে। এখানে কিন্তু তোমার মিয়ানমারের সেনাবাহিনী তারা কিন্তু এখনো এখানে খুব ভালো মতো ইয়ে করতে পারে নাই, কি বলে ওইভাবে ওই এলাকাটা দখল করতে পারে নাই, ঠিক আছে। তো এই আরসা এবং হচ্ছে কুকি, বিশেষ করে কুকিদের আর হচ্ছে আরসাদের, ঠিক আছে, আরকাদের দখলে আছে। এটা হচ্ছে মিয়ানমার রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। আর আরসাকে আচ্ছা কি বলা হয়তো লাগবে না, ওকে, এই তো এতটুকু জানবা আরসার ফুল ফর্ম কি এবং এটা কোন দেশের, এটা মিয়ানমারের, ঠিক আছে, এটা একটু ভালো করে জানবা। ওকে, আবহাওয়া তো গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে ইনশিয়ান কারাগার, এটা কোথায়, ইনশিয়ান কারাগার, যেমন বাগরাম কারাগার আমরা পড়ে আসছি, এটা কোথায়, বাগরাম কারাগার হচ্ছে আফগানিস্তানে, এরকম ইনশিয়ান কারাগার এটা মিয়ানমারে অবস্থিত, এটা একটু দেখবা, ঠিক আছে। তাইলে এই যে দেখো মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের নাগরিকত্ব হারায় কবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে 1962, 1986, 1978, 1982, এখানে 1982 দেওয়া হয়েছে। তারপরে কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ, এটা লাগবে না। মংডু কোন দেশের সীমান্ত এলাকা, এটা হচ্ছে মিয়ানমার এবং হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। তারপর রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল এই যে আরাকান, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, তারপর হচ্ছে পূর্ব, তাই না, দক্ষিণ পূর্ব। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এবার আসো থাইল্যান্ড, থাইল্যান্ড অর্থ হচ্ছে মুক্ত ভূমি, থাইল্যান্ড অর্থ কি, মুক্ত ভূমি, এটা একটু আমরা দেখি এবার। থাইল্যান্ড অর্থ হচ্ছে মুক্ত ভূমি, তোমাদের প্রশ্নগুলো একটু দেখি আমি। প্রতিদিন পরীক্ষা দিতে চাইলে হচ্ছে একটু আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাও, ওকে, এক্সাম বেসে ভর্তি হয়ে যাও তাহলে হবে। আচ্ছা এবার আসি আমরা থাইল্যান্ড, এখানে আমাদেরকে পড়তে হবে এটা রাজবংশ ছিল এখানে, মানে রাজারা শাসন করত। দেখো 1782 সালে, এটা এখন বিস্তারিত এত পড়া লাগবে না। 1700, এটার পূর্ব নাম ছিল শ্যামদেশ, দেখো এটা এটা আগে নাম ছিল শ্যামদেশ, থাইল্যান্ডের আগে নাম ছিল কি, শ্যামদেশ, ঠিক আছে। ওকে, তারপরে পড়বা এই যে এটা একমাত্র দেশ দক্ষিণ পূর্ব এশিয়া যা অতীতে কোনো দেশের উপনিবেশ বা অধীনে ছিল না, এই জন্য থাইল্যান্ডকে স্বাধীন ভূমি বা মুক্ত ভূমি বলা হয়, ঠিক আছে। এটা একটু পড়বা, এখানে শ্যামদেশ, এটা শ্যামদেশ বলা হইতো। আর এটা একমাত্র দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না এবং এটা স্বাধীন বা মুক্ত ভূমি ছিল। পরীক্ষায় আসে মুক্ত ভূমি নিচের কোনটি, থাইল্যান্ড, ঠিক আছে। ওকে, এটা একটু পড়বা। তারপরে আসো থাইল্যান্ডের প্রদেশ লাগবে না। সাদা হাতির দেশ, এটা পরীক্ষায় আসে, সাদা হাতির দেশ কোনটা, সাদা হাতির দেশ হচ্ছে থাইল্যান্ড, সাদা হাতির দেশ হচ্ছে থাইল্যান্ড। ওকে, আচ্ছা তারপরে আসো বিখ্যাত থাকসিন সিনওয়াত্রা, এই যে তোমরা জানো থাইল্যান্ডের যেই প্রধানমন্ত্রী হয়েছিল একটা মেয়ে, প্যাথংটান সিনওয়াত্রা, তাই না, সে কি করছিল, সে ফোনে আর কম্বোডিয়ার মেবি কম্বোডিয়ার নেতার সাথে হচ্ছে কথা বলতে যায় নিজের দেশের কি করছিল, নিজের দেশের সেনাবাহিনীর নামে কিছু গোপনীয় তথ্য বলছিল বা তাদেরকে ছোট করছিল, এই জন্য কিন্তু তার প্রধানমন্ত্রী পদ বাতিল হয় এবং তাকে অন্য একটা পদে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে এখন কিন্তু তিনি পুরোপুরি বাতিল হয়ে গেছে। তো এই সিনোয়াত্রা কিন্তু, এই প্যাথংটান সিনোয়াত্রা কিন্তু এই থাকসান সিনোয়াত্রার মেয়ে, ঠিক আছে। সো এটা একটু দেখবা, ইংলাক সিনোয়াত্রা, আচ্ছা থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী। ওকে, সো এতটুকু জানলেই হবে, প্যাথংটান সম্পর্কে জানলেই হবে, এটা আমরা রিসেন্টে পড়াই দিব, ঠিক আছে। ফিলিপাইন, ফিলিপাইনে কি আছে, ফিলিপাইনে দেখো ফিলিপাইন প্রশান্ত মহাসাগর অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, 3টা দ্বীপের সমন্বয়ে গঠিত। এই যে মিন্দানাও, মিন্দানাও পরীক্ষা আসে, মিন্দানাও কোন দেশের একটা দ্বীপ, সেটা হচ্ছে ফিলিপাইন, ঠিক আছে। তারপরে লুজন, এই লুজন আর মিন্দানাও এই দুইটা একটু পড়বা, লুজন মিন্দানাও এই দুইটা হচ্ছে ফিলিপাইনের দ্বীপ, পরীক্ষা কিন্তু আসে। যেমন তোমার বর্নিও দ্বীপ, তারপর হচ্ছে জাপানের 4টার মধ্যে আসে, তারপর এখানে আসে, তারপর আবার হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার আসে, ঠিক আছে, ইন্দোনেশিয়ার তোমার বালি টালি এগুলো আসে। সো লুজন মিন্দানাও এই দুটা, এগুলা কোন দেশের দ্বীপ, এগুলো হচ্ছে ফিলিপাইনের দ্বীপ, এটুকু একটু পড়বা, ঠিক আছে, এটা হচ্ছে ফিলিপাইনের দ্বীপ। তারপরে আসো, আবার তো বলছিলাম যে রাজধানী হচ্ছে মেনিলা, রাজধানী মেনিলা, এটা একটু পড়বা। তারপরে আসো খ্রিস্টান রাষ্ট্র, আচ্ছা ওকে, এটা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিল, এটা একটু পড়বা। ওকে, আচ্ছা
তারপরে এখানে আর গুরুত্বপূর্ণ কিছু নাই পড়ানোর মতো। তারপরে আসো ফিলিপাইনের বিখ্যাত, আচ্ছা ম্যানিলা, এই যে ফিলিপাইনের রাজধানী, বৃহত্তম নগরীয় বন্দর, এশীয় উন্নয়ন ব্যাংক, এখানে এডিবি এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয়, যেটা বলছিলাম এখান থেকে দুইটাই পড়বা, এখান থেকে দুইটা পড়বা যে এডিবি এশীয় উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট। এটা যেহেতু এবার বিসিএস এ আসছে, এটা ভালো করে পড়ে যাবা, এবার কোনো না কোনো একটা প্রশ্ন এটা চলে আসবে, ঠিক আছে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক এটা একটু পড়ে ফেলবা, যেহেতু এইটা আসছে বিসিএস এ, তাহলে এটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে, ঠিক আছে। মিন্দানাও ফিলিপাইনের একটি মুসলিম অধ্যুষিত দ্বীপ, এই জন্য বলছিলাম এটা পড়তে। মিন্দানাও হচ্ছে ফিলিপাইনের একটা মুসলিম অধ্যুষিত দ্বীপ, এই জন্য এটা পরীক্ষা আসতে পারে। যেমন আমি একটু গতকালকে বলছিলাম না, শ্রীলঙ্কার একটা কি আছে, একটা দ্বীপ আছে মুসলিম অধ্যুষিত, সেটার নাম কি মান্নার দ্বীপ। আর এখানে হচ্ছে মুসলিম অধ্যুষিত দ্বীপ মিন্দানাও। আবার চীনের একটা দ্বীপ আছে, সেটা একটু পরে পড়াবো। আচ্ছা তোমরা বলো, চীনের একটা মুসলিম অধ্যুষিত একটা দ্বীপ আছে উপজাতিদের, মানে মুসলিমদের জন্য, সেটা কোনটা বলো তো দেখি, এটা কে কে পারে। এটা খুব বেশি পরীক্ষায় আসছে, মুসলমানরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে এখানে। সো এই মিন্দানাও সম্পর্কে একটু পড়বা, ঠিক আছে। মিন্দানাও, ওকে। এই যে কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত, দেখছো, এটা হচ্ছে ম্যানিলা হবে। পার্ল অফ পোয়েট্রো লাগবে না। আচ্ছা ব্রুনাই, ব্রুনাই এটা হচ্ছে একটা ইসলামিক দেশ, ব্রুনাই। আচ্ছা এখানে সরকার প্রধানকে বলা হয় সুলতান, এটা একটু পড়বা, যেহেতু এখানে মুসলিম ইসলামী দেশ, এই জন্য এটাকে সুলতান বলা হয়, ঠিক আছে। তারপরে এখানে পড়বা, আচ্ছা এখানে আর কিছু লাগবে না। এবার আমরা দেখব ইন্দোনেশিয়া, আরেকটা মুসলিম দেশ ইন্দোনেশিয়া, সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা যেখানে বেশি। দেখো ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপসমূহ সুমাত্রা, বর্নিও, এই যে বর্নিও, যেখানে কালিমান্তান, যেটাকে হচ্ছে রাজধানীর ইয়ে করা আছে কালিমান্তান, জাভা, এই যে জাভা, জাভা আছে, জাভা, বর্নিও, সুমাত্রা, এই তিনটা পড়বা। এগুলা কোন কোথায়, বালি, এই যে আরেকটা কথা বলছিলাম বালি, এটা কম গুরুত্বপূর্ণ, খুব সুন্দর বালি। ইন্দোনেশিয়া তথা পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ, ঠিক আছে, সর্বাধিক জনবহুল দেশ, ওকে জাভা। পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র, এটা একটু পড়বা, পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া, জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। তারপর ওকে, তারপরে এখানে পড়বা, ওকে এগুলাই পড়বা, ঠিক আছে। তোমরা কি আসো, জিনজিয়াং, জিনজিয়াং, হ্যাঁ জিনজিয়াং। আর জাতিগোষ্ঠীর নাম কি, জাতিগোষ্ঠীর নাম কি বলতো, জাতির, সেই জাতির নাম কি, জাতির নাম কি কেউ বলছে, জাতির নাম কেউ বলছে কিনা। কিভাবে এক্সাম বেসে ভর্তি হবো, জাস্ট পেজে নক দিবা, পেজে নক দিয়া বলবা, তাইলেই হবে, ঠিক আছে। পেজে নক দিয়া বলবা এক্সাম বেসে ভর্তি হতে চাই, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকায়। স্যার বই কেনার টাকা নেই, শুধু আপনাদের ক্লাস করলে হবে, ক্লাস করো ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। যারা যারা ক্লাস করতেছে একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে আসি আসি। তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি, আমার কাছে মনে হচ্ছে তোমরা ঘুমিয়ে গেছো, একটু আমাকে জানাও তোমরা ঘুমিয়ে গেছো নাকি, ঠিক আছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ পড়া কিন্তু পড়াচ্ছি, এখানে সবকিছু পড়া লাগবে না। ডক্টর আহমেদ সুকর্ণ, এখানে ইন্দোনেশিয়ার জাতির জনক, আচ্ছা তার সম্পর্কে জানবা যে ইন্দোনেশিয়ার জাতির জনক ডক্টর আহমেদ সুকর্ণ, এটা একটু জানবা তাইলে হবে। তিনি হচ্ছে ইন্দোনেশিয়ার জাতির জনক ছিলেন। আর মেঘবতী সুকর্ণপুত্রী তার মেয়ে ছিল, যিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপ্রধান, মানে রাষ্ট্রপতি, ঠিক আছে। এটা এটা পরীক্ষায় আসে, তার সম্পর্কে এটা জানবা যে মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান মেঘবতী সুকর্ণপুত্রী, এটা সবাই দাগাও। বলছিলাম না যে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে, সেটা হচ্ছে বেনজির ভুট্টো, তাই না। আর এটা হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি, এই যে মেঘবতী সুকর্ণপুত্রী, এটা একটু দেখায় ফেলো, উনি হচ্ছে রাষ্ট্রপতি আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপ্রধান, দেখায় ফেলো এটা। আসি আসি, ওকে, হ্যাঁ উইগুর, ওই ওই জাতিটার নাম হচ্ছে উইগুর, এটা অনেক বেশি পরীক্ষায় আসে, উইগুর, ঠিক আছে। ওকে, তারপরে আসো বড়বুদুর ইন্দোনেশিয়ার মধ্যে, আচ্ছা ওকে ঠিক আছে। এখানে দেখো বান্দা আছে কোথায় অবস্থিত, এটা পরীক্ষায় আসে, বান্দা আছে। সর্বাধিক দ্বীপপুঞ্জ দেশ কোনটা, ইন্দোনেশিয়া। বান্দুং শহর, দেখছো বান্দুং শহর, এগুলো পরীক্ষায় আসে। ইরিয়ান জায়া, সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ, কোথায় দ্বীপের সংখ্যা বেশি, ইন্দোনেশিয়া। প্রেসিডেন্ট সুকর্ণ অন্য যে নামে পরিচিত, পৃথিবীর বৃহত্তম রাবার, আচ্ছা মেঘবতী সুকর্ণ লাগবে না।
এই তো এগুলা এক নজর সবাই এমসিকিউ গুলা কিন্তু অ্যাটলিস্ট এক নজর করে হইলেও পড়ে ফেলবা। এমসিকিউ গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি বারবার বলতেছি এমসিকিউ গুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এবার আসো সিঙ্গাপুর। সিঙ্গাপুর তো এমন একটা দেশ যেটা সম্পর্কে আমরা সবাই জানি, এবং বাংলাদেশের মনে করো যে অনেক মানুষ সিঙ্গাপুরে যায়, তাই না? তো সিঙ্গাপুর সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যেটা হচ্ছে এশিয়ার একটা নগর রাষ্ট্র। মানে আমরা তো জানি যে নগর রাষ্ট্র কেমন, ছোট ছোট অঞ্চলগুলা নিয়ে যে রাষ্ট্র সেগুলাই নগর রাষ্ট্র, তাই না? এটা শহর ভিত্তিক। তাহলে এই নগর রাষ্ট্র এটা হচ্ছে এই সিঙ্গাপুর, খুব ছোট, খুবই ছোট। এশিয়ার যে রাষ্ট্রকে এশিয়ার গার্ডেন সিটি বলা হয়, লাগবে না? আচ্ছা, ব্রিটেনের কলোনি। এই যে বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দর সিঙ্গাপুর। আর বর্তমানে কিন্তু তোমরা জানো কিনা যে সিঙ্গাপুরের পাসপোর্ট কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে দামি পাসপোর্ট, বর্তমানে এখন 1 নম্বরে আছে খুব সম্ভবত, ঠিক আছে? এই যে এটা পরীক্ষা আসে, অমুসলিম হওয়া সত্ত্বেও পতাকায় 4 তারা আছে সিঙ্গাপুরের। সিঙ্গাপুরে কিন্তু অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের পতাকায় 4 তারা আছে, বাট এখানে অধিকাংশ মানুষ মুসলিম, অধিকাংশ মানুষ কিন্তু মুসলিম। ওকে, এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুর, বিশ্বের ব্যস্ততম সমুদ্রবন্দর সিঙ্গাপুর, অমুসলিম হওয়া সত্ত্বেও পতাকায় 4 তারা আছে, ঠিক আছে? ওকে, তারপরে আসো সিঙ্গাপুরের বিখ্যাত ব্যক্তিত্ব এই লি কুয়ান ইউ, এটা একটু দেখতে হবে আমাদের। তিনি সিঙ্গাপুরের স্বাধীনতার জনক। জাস্ট এক নজর দেখবো যাতে পরীক্ষায় চলে আসলেও পারি। এই যে তার একটা বই খুবই গুরুত্বপূর্ণ, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। মানে সিঙ্গাপুর কিন্তু আগে তোমার একটা কি ছিল জানো, একটা যে আমরা বলি না ধান ক্ষেত এরি ক্ষেত বলি না, কাইন্ড অফ ছিল। সিঙ্গাপুর আগে খুবই গরিব ছিল, খুবই গরিব, আর খুবই মানে এটা পাত্তাই দিত না কেউ। বাট পরবর্তীতে লি কুয়ান ইউ আইসা এটাকে জাস্ট মানে এখন তো দেখতেছি কি সিঙ্গাপুর কি হয়ে গেছে। তুমি জাস্ট 1971 সালে বা 1971 না, তুমি 2001 সালেও দেখো এটার অবস্থা কি ছিল আর এখন সিঙ্গাপুরের অবস্থা কি। তাহলে এটা কে করছে? এটা লি কুয়ান ইউ করছে। থার্ড ওয়ার্ল্ড থেকে এটারে ফার্স্ট ওয়ার্ল্ড টপ কান্ট্রি বানাইছে, ঠিক আছে? এই জন্য তার এই বইটা পরীক্ষা আসে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। কে লেখছে? লি কুয়ান ইউ। অনেক বেশি প্রশ্নটা পরীক্ষা আসে, সো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? লি কুয়ান ইউ। ওকে, আচ্ছা মাত্র 51টা শেয়ার। স্যার পরীক্ষা দিব। আচ্ছা পরীক্ষা দিও, সমস্যা নাই, আমি ক্লাস শেষ হওয়ার পরে বলে দিব কিভাবে পড়বা। হ্যাঁ, সবাই একটু কমেন্টে এটা লিখে ফেলো তো, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। সবাই একটু কমেন্টে লিখো, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট লি কুয়ান ইউ। সবাই একটু কমেন্টে লেখো। আমি কিন্তু কমেন্টে লেখাই, আমি জানি তোমরা লেখো না, বাট কমেন্টে লেখলে এটা তোমাদের মাথায় আসবে, পরীক্ষায় আসলে সাথে সাথে তোমাদের মাথায় চলে আসবে। সবাই সবাই একদম সবাইকে এটা লিখতে হবে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট লি কুয়ান ইউ। সবাই একটু এটা কমেন্টে লেখো, দ্রুত দ্রুত। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট লি কুয়ান ইউ। খাতায় তোমরা লিখো কি লেখো না জানি না, বাট কমেন্টে লিখতে হবে। লিখলে এটা হচ্ছে আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে পড়তেছো। এই যে আধুনিক সিঙ্গাপুরের জনক কাকে বলা হয়, দেখো লি কুয়ান ইউ, তাকে কি আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয়, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এশিয়ার নগর রাষ্ট্র সিঙ্গাপুর, এইগুলাই কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। এই যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 আসছে, দেখছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 মানে জাস্ট আগের বছর পরীক্ষায় আসছে এটা, আগের বছর, ঠিক আছে? 23-24 মানে হচ্ছে তোমার 24 সালে, হ্যাঁ 24 সালে এটা পরীক্ষায় আসছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট। তাহলে বুঝতেছো যে এই প্রশ্নটা কত বেশি আসে। এবার আসো মালয়েশিয়া। মালয়েশিয়া তো হচ্ছে আমাদের অনেক মানুষ যায়, তাই না? চলো মালয়েশিয়া সম্পর্কে একটু জানা আসি। এই যে মালয়েশিয়া, বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার জন্য দা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়, দরকার নাই। আচ্ছা মালয়েশিয়ার, ওকে ওকে ওকে, আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ি। এটা একটু পড়ো, যে দেশের রাজা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। মালয়েশিয়া খুব ভালো একটা প্র্যাকটিস, এটা পড়বা। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া, কিন্তু সাংবিধানিক রাজধানী কিন্তু কুয়ালালামপুর। দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? প্রশাসনিক রাজধানী একটা আর সাংবিধানিক রাজধানী কুয়ালালামপুর। আর দক্ষিণ আফ্রিকার যেমন 3টা, ঠিক আছে? মালয়েশিয়ার জাতীয় খেলা, আচ্ছা লাগবে না, ট্যাঙ্কু আব্দুর রহমান। ট্যাঙ্কু আব্দুর রহমান হচ্ছে মালয়েশিয়ার জাতির জনক, যিনি মালয়েশিয়াকে আজকের এই জায়গায় নিয়ে আসছেন,
ওয়াইসির প্রথম মহাসচিব হিসেবেও আসে, বাট ট্যাঙ্কু আব্দুর রহমান তাকে হচ্ছে মালয়েশিয়ার জনক বলা হয়। মালয়েশিয়াও কিন্তু আগে এতটা উন্নত ছিল না, বাট মাহাথির মোহাম্মদ সবচেয়ে বেশি এখানে অবদান রাখছে। ট্যাঙ্কু আব্দুর রহমান অবদান রাখছে, বাট সবচেয়ে বেশি অবদান রাখছে মাহাথির মোহাম্মদ। ঠিক আছে, এই ব্যক্তি মালয়েশিয়ার জন্য অনেক কাজ করছেন, প্রায় 40 বছরের মতো মেবি ক্ষমতায় ছিলেন। মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন 22 বছর, হ্যাঁ 22 বছর, সরি 22 বছর ক্ষমতায় ছিল, বিশাল। দেখো 1981 থেকে 2003, মানে কোন মালয়েশিয়াকে একটা অনেক উপরের একটা জায়গায় নিয়ে আসছেন এই মাহাথির মোহাম্মদ। এই জন্য এই মাহাথির মোহাম্মদ সম্পর্কে আমরা বেশি পড়ব। ঠিক আছে, মাহাথির মোহাম্মদ দেখতে পাচ্ছ আধুনিক মালয়েশিয়ার স্থপতি, আধুনিক মালয়েশিয়ার স্থপতি কিন্তু তিনি। ঠিক আছে, ক্ষমতায় ক অবস্থা ছিলেন এটা পরীক্ষায় আসবে না, বাট তিনি কিন্তু মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার স্থপতি। ওকে, তাকে কিন্তু কিছুদিন আগে জেলেও নিছিল, আমি যতটুকু জানি তাকে জেলেও নিছিল। যাই হোক, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার আসো, ওকে পুত্রজয়া পড়াইছি, আচ্ছা ঠিক আছে। এবার আসো পূর্ব তিমুর, যেটা নিয়ে বলছিলাম যে দেখো পূর্ব তিমুর অবস্থিত প্রশান্ত মহাসাগর, এটা পরীক্ষায় আসে। পূর্ব তিমুর কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, এটা কিন্তু স্বাধীন হয়েছে। পূর্ব তিমুরের বর্তমান স্থায়ী নাম কি? তিমুর লিস্তে, যেটা আমি বলে আসছি তিমুর লিস্তে। তারপরে পূর্ব তিমুর কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করছে? ইন্দোনেশিয়া, এটা কিন্তু অলরেডি বলে ফেলছি। ঠিক আছে, 2002 সালে। আর ইন্দোনেশিয়া পূর্বে পূর্ব তিমুর যে দেশের অধীনে ছিল সেটা হচ্ছে পর্তুগাল। তার মানে প্রথমে পর্তুগালের সাথে ছিল এই পূর্ব তিমুর, প্রথমে পর্তুগাল এটাতে উপনিবেশ চালাইছিল, পরবর্তীতে এটা ইন্দোনেশিয়ার সাথে গেছিল, পরে ইন্দোনেশিয়া থেকে আবার স্বাধীন হয়ে গেছে। ঠিক আছে, এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে পূর্ব তিমুর, এটা চাইলে পড়তে পারো, এটুকুই পড়লে হবে। ঠিক আছে, তাইলে পূর্ব তিমুর অবস্থিত কোথায়? কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। তারপরে দেখো বর্তমান স্থায়ী নাম তিমুর লিস্তে, পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লিস্তে। আর এটা কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করছে? ইন্দোনেশিয়া। তার আগে কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল। যেমন বাংলাদেশ উপনিবেশ ছিল কাদের? ব্রিটিশদের, কিন্তু স্বাধীনতা লাভ করছে কার কাছ থেকে? পাকিস্তানের কাছ থেকে, তাই না? ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল কিন্তু স্বাধীনতা লাভ করছে ইন্দোনেশিয়ার কাছ থেকে। বুঝতে পারছো ব্যাপারটা এমন? ওকে, এই যে পূর্ব তিমুর কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয় স্বাধীনতা লাভ করে? কি হবে এটা? ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, চায়না, জাপান, হবে কি ইন্দোনেশিয়া। স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল? ইন্দোনেশিয়া। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে গণভোটে পূর্ব তিমুরের জনগণ কি রায় দিয়েছে স্বাধীনতা, এটা যখন স্বাধীনতা দিচ্ছে তখন পরীক্ষায় প্রশ্নটা আসছিল। এবার আসে ইন্দোচীন। ইন্দোচীন দিয়ে আসলে কি বুঝায়? ইন্দোচীন মানে হচ্ছে চীন এবং ইন্ডিয়া এই দুইটার মতো কালচার, সংস্কৃতি বা এগুলো আসলে বুঝায়। যে দেখো ইন্দোচীন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চল। ইন্দোচীন একটি ভৌগোলিক শব্দ যা 19 শতাব্দীতে জনপ্রিয় ছিল। মহাদেশীয় অঞ্চলটি বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়া ব্লা ব্লা ব্লা। ভারত ও চীন সভ্যতার প্রভাব ছিল। সবচেয়ে বড় কথা এখানে ইন্ডিয়া এবং চীনের সভ্যতার প্রভাব ছিল, এটা হচ্ছে বড় কথা, এই জন্য এটাকে ইন্দোচীন বলে। ঠিক আছে, ইন্দোচীনের দেশ কয়টা? ইন্দোচীন বলয়ের দেশ হচ্ছে 3টা। ইন্দোচীন বলয়ের দেশ হচ্ছে কয়টা? 3টা। এইভাবে তোমরা পড়বা। ইন্দোচীন পরীক্ষায় আসে, ইন্দোচীন বলয়ের দেশ কয়টা? 3টা। এটাকে আমি পড়াই লাকবি বা ভিলাক, আমি পড়াই ভিলাক, এখানে দেওয়া আছে লাকবি। ঠিক আছে, এই যে এই 3টা একটু সংক্ষেপে পড়বা। কিভাবে? তোমরা চাইলে ভিলাকও পড়তে পারো বা অথবা লাকবিও পড়তে পারো, লাকভি। এখন এটা কি বুঝায়? ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এই 3টা বুঝায় হচ্ছে ইন্দোচীন। মানে এগুলাতে ইন্ডিয়া এবং চায়নার সভ্যতা বা সংস্কৃতির একটা প্রভাব আছে এখানে। ঠিক আছে, এই জন্য এগুলা পরীক্ষায় মাঝে মাঝে আসে যে নিচের কোনটি ইন্দোচীন বলয়ের দেশ নয়। মনে করো সেখানে আছে মিয়ানমার, তাহলে মিয়ানমার হবে না, তাহলে বাকি 3টে হবে। ঠিক আছে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন হবে। তারপরে আসো কম্বোডিয়া সম্পর্কে আমরা জেনে নেই। কম্বোডিয়া ইতিহাসের, আচ্ছা খমের দেশ লাগবে না, প্রথম প্রেসিডেন্ট লাগবে না, আচ্ছা কম্বোডিয়া তো গুরুত্বপূর্ণ না আমাদের কাছে। ফ্রিডম পার্ক, আচ্ছা গণতন্ত্র, আচ্ছা এগুলা জাস্ট এমসিকিউটা পড়ে নিবে। একটা এমসিকিউ আসছে এখান থেকে, দেখতে পাচ্ছ 2023-এ, তাও অন্য একটা প্রতিরক্ষায়। ভিয়েতনাম আমরা কি দেখবো? এই যে ভিয়েতনামের যুদ্ধটা আমরা একটু দেখবো। ভিয়েতনাম যুদ্ধ, আমি এই ভিয়েতনাম নিয়ে খুব দারুণ একটা আর্টিকেল পড়ছি কিছুদিন আগে। ভিয়েতনাম যখন আমেরিকার সাথে যুদ্ধ করলো, ভিয়েতনাম
যুদ্ধ করার পরে আমেরিকা ভাবছিল যে ভিয়েতনাম হারা যাবে এবং ভিয়েতনাম মনোবল হারায় ফেলবে, বাট ভিয়েতনামি যারা হচ্ছে যোদ্ধা আছে তাদেরকে যখন তারা হচ্ছে প্যারিসে মানে হচ্ছে আমন্ত্রণ জানাইছে যে আপনারা এখানে আসেন, আপনাদের সাথে আমরা মানে হচ্ছে ইয়ে করব, একটা হচ্ছে চুক্তি করব বা আপনাদের সাথে একটা অনুষ্ঠান করব। তো আমেরিকানরা ভাবছিল যে তারা যখন প্যারিসে আসবে তারা আমাদেরকে উন্নত লাইফস্টাইল দেখা তাদেরকে আমরা বশ করে ফেলতে পারবো, তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা ভিয়েতনামকে আগের মতো রেখে দিব। কিন্তু তাদেরকে যখন হচ্ছে এয়ারপোর্টে রিসিভ করছে, তাদের জন্য হাই ক্লাস গাড়ি নিয়ে আসছে, তারপর অনেক 5 স্টার মানে হোটেলে বুকিং করছে, কিন্তু তারা সেগুলো কিচ্ছু গ্রহণ করে নাই। পরে তারা তো অবাক হয়ে গেছে, তারা গ্রহণ করলো না কেন। পরে বললো আপনারা তাহলে কোথায় থাকবেন? বলে আমরা আমাদের নিজের মতো একটা জায়গা ঠিক করে নিব এবং আমরা আমাদের হচ্ছে কি করব, আমাদের একটা ছাত্রের একটা এখানে হোটেল মানে আছে, কি বলে লজিং বা থাকে না ভাড়া বাসায়, ওইখানে যে আমরা উঠবো। পরে তারা বলতেছে, তারা আর কি ভাবলো যে যেই জাতি, যেই বিপ্লবীরা মানে হচ্ছে এইরকম ভোগবিলাসে অভ্যস্ত না বা ভোগবিলাস তারা নিজেদের করতে চায় না বা নিজেদের বিবেক বিক্রি করে দেয় নাই, তাদেরকে আর স্বাধীন করা মানে তাদেরকে আর ঠেকিয়ে রাখা সম্ভব না। তখন মাত্র 50 দিনের মধ্যেই এই আমেরিকান সব সৈন্য সেখান থেকে নিয়ে গেছে। তার মানে যারা বিপ্লবী তাদেরকে আসলে ওই লেভেলে হওয়া উচিত। তারা ওই যে পরবর্তীতে বিপ্লব হওয়ার পরে তারা নিজেরা ভোগবিলাস করবে, নিজেরা দামি দামি গাড়িতে চড়বে, নিজেরা ভালো ভালো হোটেলে খাবে, এই জিনিসগুলো আসলে প্রত্যাহার করা উচিত। এইটাই কিন্তু হচ্ছে আমি এই ভিয়েতনামের যুদ্ধ থেকে একটা লার্নিং হিসেবে নিছি, ঠিক আছে। তো এই জন্য আমি বললাম, কারণ ভিয়েতনামের মানুষরা আসলে খুবই মানে তারা বিবেকবান, ঠিক আছে। তো এই জন্যই দেখো ভিয়েতনাম যুদ্ধ বা ইন্দো চীন যুদ্ধ সংঘটিত হয় উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে, ওইটা হয়েছিল ভিয়েতনাম। আর এখানে যেটা দেখবা 1954 সালে দুই ভিয়েতনাম কিন্তু আলাদা হয়ে গেছিল, ঠিক আছে। ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল উত্তর আর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। প্রথমে ভিয়েতনাম আলাদা ছিল, পরে আবার এক হয়ে গেছে। এইটা পড়বা উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পৃথক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। আচ্ছা এটা লাগবে না, সরি। একত্রিত হয়েছে কবে? 1976 সালে, এটা পড়বা। একত্রিত হয়েছে 1976 সালে, ঠিক আছে। একত্রিত হয় 1976 সালে, এটা পড়বা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের অধীনে ছিল। ওকে, হো চি মিন ভিয়েতনামের জাতির জনক। ওকে, আচ্ছা, ওকে, এখানে আর তেমন কিছু পড়ার নাই। ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে। এই যে এবার আমরা দেখবো লাওস। লাওসটা আমরা একটু পড়ি। দেখো, লাওসের উত্তরে চীন, পূর্বে ভিয়েতনাম, দক্ষিণে কম্বোডিয়া আছে, এত কিছু লাগবে না। এখানে এটা একটা স্থলবেষ্টিত রাষ্ট্র, এটা একটু পড়বো। মানে আশেপাশে কোনো সমুদ্র নাই। ভিয়েতনাম যুদ্ধে জড়াই পড়ছিল তারাও। আচ্ছা, আর কিছু এখানে পড়া লাগবে না, ঠিক আছে। ওকে, তাইলে আমাদের লাওস শেষ। এবার আমরা দেখবো মধ্যপ্রাচ্যের দেশ। আমাকে একটু বলো তো, মধ্যপ্রাচ্যের দেশ কয়টা? এখানে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি, মধ্যপ্রাচ্যের দেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, আসো। সৌদি আরব, এখানে এই যে সৌদি আরব আছে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় দেশ। সৌদি আরব, ইরান, তারপরে ইরাক, সিরিয়া, তুরস্ক, লেবানন, ওমান, ইয়েমেন। এখানে আমরা কোনগুলা পড়বো একটু দেখো। মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা, এটা মাথায় রাখবা। মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে কয়টা? 14টা। এই যে একটু দাগায় ফেলো সবাই, মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টা। এটা কিন্তু তুমি দেখবা, যখন কোন আমেরিকার যে প্রেসিডেন্ট হয় সে প্রথম কোথায় আসে বলতো? সে প্রথম কিন্তু মধ্যপ্রাচ্যে আসে। কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট, তার সবচেয়ে বড় একটা কি থাকে, ফোকাস থাকে এই মধ্যপ্রাচ্যে। যেই আমেরিকার প্রেসিডেন্ট তার কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে কিন্তু তোমার ইসরায়েলও আছে, তাই না? তারপরে তোমার সৌদি আরব আছে, ইরানও আছে। মানে আমেরিকার সবচেয়ে বড় বড় থ্রেট গুলা কিন্তু মধ্যপ্রাচ্যে। এই জন্য তারা সবার আগে মধ্যপ্রাচ্যে আসে। দেখো, ইরাক আছে, ইরাকের রাজধানী বাগদাদ, লাগবে না। ইরাক, বাহরাইন, মানাম, আচ্ছা, ইসরায়েলের রাজধানী জেরুজালেম। তাহলে ইসরায়েল কিন্তু একটা মধ্যপ্রাচ্যের দেশ, এটা মাথায় রাখতে হবে। ইসরায়েল একটা মধ্যপ্রাচ্যের দেশ। তারপরে ফিলিস্তিন কই? কুয়েত, লেবানন, ওমান, সৌদি আরব, সিরিয়া একটা মধ্যপ্রাচ্যের দেশ। ইরানও একটা মধ্যপ্রাচ্যের দেশ। তুর্কি মানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, এগুলা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ, ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। সো আমরা এখান থেকে যেটা দেখবো, ইরান সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হবে। কারণ তোমরা জানো ইরানের সাথে ইরান কিন্তু সম্প্রতি যুদ্ধ করলো না, ইরান তো যুদ্ধ করছে। সো এটা আমাদের জানতে হবে। ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, ঠিক আছে।
ইরানের পার্লামেন্টের নাম মজলিস আগে আসতো, এখন আসবে না। ইরানে ইসলামী প্রজাতন্ত্র কবে গঠিত হয়েছে, এটা আমাদের জানতে হবে। 1979 সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়েছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। প্রশাসনিক, ওকে। রেভলিউশনারি গার্ড গঠন করা হয় 1979 সালে। ইরানের পতাকা অর্ধনমিত হয় না কখনো, কারণ ইরানের পতাকায় কি আছে তোমার হচ্ছে আছে, যে খুব সম্ভবত লা ইলাহা ইল্লাল্লাহ এটা লেখা আছে। ঠিক আছে, সম্প্রতি ইরানের কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়, এটা লাগবে না। সিয়া মুসলিম, আর এটা কিন্তু সিয়া। ঠিক আছে, ইরানের বিখ্যাত দার্শনিক জালালউদ্দিন রুমি, তোমরা অনেক জালালউদ্দিন রুমির অনেক কোটেশন পাবা, এটা হচ্ছে ইরানের বিখ্যাত দার্শনিক। ওকে, ফেরদৌসি এখানে ছিল। আচ্ছা, এবার এখানে আমরা কিছু জিনিস দেখি। বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত ইরানের আবদান নগরীতে। ওকে, এই দুইটা জিনিস একটু এক নজর দেখে যাও, কম গুরুত্বপূর্ণ, তারপরে দেখে যাও। কারণ ইরানের পারমাণবিক বিদ্যুৎ, আচ্ছা বিদ্যুৎ লাগবে না, বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত ইরানের আবাদান নগরীতে, এটা একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আসো, ইরানের বিখ্যাত ব্যক্তিত্ব হালাকু খান, ইলখানি বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, হালাকু খান অত না। নাদির শাহ, নাদির শাহ তোমরা পড়ছিলা যে হচ্ছে সম্রাট শাহজাহানের কি করছিল, ময়ূর সিংহাসন নিয়ে আসছিল, এটা একটু দেখবা। কোহিনুর হীরা নিয়ে আসছিল শাহ মোহাম্মদ পাহলবি। পাহলবি হচ্ছে ইরানের সর্বশেষ রাজা, এটা একটু পড়বা। ইরানের সর্বশেষ রাজা ছিল পাহলবি। পরবর্তীতে ইসলামী বিপ্লব ঘটে, তারপর আয়াতুল্লাহ খোমেনি আসে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের সুপ্রিম লিডার, বর্তমানে ইরানের ইসলামী বিপ্লবের অগ্রনায়ক। এটা পরীক্ষা আসতে পারে, ইরানের ইসলামী বিপ্লবের অগ্রনায়ক এটা হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, এটা কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ঠিক আছে, ওকে, এটা এতটুকু পড়বা। তারপরে আসো শিরিন এবাদি। শিরিন এবাদি সম্পর্কে মনে হয় না পরীক্ষা প্রশ্ন আসবে, যদিও তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পাইছেন, তারপর এটা পরীক্ষায় আসবে না। ঠিক আছে, ইরানের বিখ্যাত দ্বীপপুঞ্জ, হ্যাঁ আবু মুসা দ্বীপ। ওকে, এটা একটু মনে রাখো জাস্ট, আবু মুসা দ্বীপ এটা কোন দেশের, এটা হচ্ছে ইরানের বিখ্যাত দ্বীপপুঞ্জ আবু মুসা দ্বীপ। আর এই যে শাতিল আরব, এটা পরীক্ষায় আসে, পারস্য সাগরে অবস্থিত শাতিল আরব, ইরাক ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ স্থান। এটা একটু সবাই কমেন্ট করে লিখো যে ইরাক ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ স্থান হচ্ছে শাতিল আরব, এটা পরীক্ষায় আসছিল, সবাই এটা একটু কমেন্টে লিখো। শাতিল আরব, সাত ইল আরব, ইরাক ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। সবাই সবাই একটু কমেন্টে লিখো এটা, সবাই সবাই একটু কমেন্টে লিখো। তারিখ লাগবে না, তারিখ যেগুলো লাগবে ভাইয়া সেগুলো আমি দেখাই দিব। ঠিক আছে, তারিখ যেগুলো লাগবে সেগুলো আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। সবাই একটু এটা কমেন্টে লিখো। তোমরা কি আসো নাকি গেছো, আমি তো বুঝতেছি না। সবাই একটু লিখে জানাও। ওকে, সাথী ইরানের ভাষা, শাতিল আরব। ওকে, আসো, শাতিল আরব ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ স্থান। ওকে, ইরানের ইসলামী বিপ্লবের নায়ককে, এই যে এগুলা পরীক্ষায় প্রশ্ন আসে। দক্ষিণ এশিয়ার একটি দেশ ইরান, এই যে দেখো এখানে প্রশ্নটা আসছে কি, এখানে প্রশ্নটা আসছে কি দেখো, দক্ষিণ এশিয়ার একটি দেশ কোনটা, এই প্রশ্নটা তোমাদের একটু কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে। দেখো দক্ষিণ এশিয়ার একটা দেশ, আমরা জানি কি দক্ষিণ এশিয়ার দেশ কোনগুলা, ওই যে বলছিলাম না নিপা এমবিবিএস বা বিএনপিজ এমবিএ, এমবিএস বিএনপি, তাহলে এখানে দেখো তো এগুলো এমন কোন দেশ আছে কিনা, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, তারপর হচ্ছে তোমার শ্রীলঙ্কা, তারপর হচ্ছে মালদ্বীপ, হ্যাঁ, তারপরে আফগানিস্তান, পাকিস্তান, এগুলো কি এখানে আছে? নাই। এখানে আছে থাইল্যান্ড, যেটা আমরা মাত্র পড়ে আসছি, দক্ষিণ পূর্ব এশিয়া, মিয়ানমার,
দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে এই যে ইরান, ইরান তো আমরা পড়তেছি মধ্যপ্রাচ্যের দেশ, তাই না? কিন্তু জাতিসংঘের মতে, কার মতে? ইউনাইটেড নেশনের মতে ইরান দক্ষিণ এশিয়ার দেশ। ইরান মধ্যপ্রাচ্যের দেশ না, জাতিসংঘের মতে ইরান কিসের দেশ? দক্ষিণ এশিয়ার দেশ। এই জন্য এই প্রশ্নটা করা হয়েছে এবং অপশনে ইরান রাখা হয়েছে। বুঝতে পারছো কথা? কি বুঝতে পারছো? এটা কার মতে? জাতিসংঘের মতে। জাতিসংঘের মতে এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, ঠিক আছে? ওকে, এটা পারস্য নামে পরিচিত ছিল। এবার আসে ইরাক। ইরাকে আমাদের কি কি জানতে হবে? কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ইরাকেও কিন্তু ইসরায়েল আক্রমণ করছিল, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু দেখি। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া। সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয়, মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ইরাক। এবং এই মেসোপটেমিয়া সভ্যতার আরো কয়েকটা ছিল, যেমন বেবিলনীয়, সুমেরীয়, হ্যাঁ, এগুলা কিন্তু এই মেসোপটেমিয়া সভ্যতার অংশ। তাহলে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা? সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠছে? ইরাকে গড়ে উঠছে। সভ্যতা আমি তোমাদের পড়াবো, ঠিক আছে? ওকে, বাগদাদ নগরী। বাগদাদ নগরী এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসছিল। বাগদাদ নগরী প্রতিষ্ঠাতা। বাগদাদ কোথায়? ইরাকে। এটা পরীক্ষায় আসছিল। আচ্ছা, তারপরে পড়বা ওকে, ইরাক ইরান যুদ্ধের প্রধান কারণ শাতিল আরবকে কেন্দ্র করে। ওকে, আচ্ছা, এখানে আমরা আর কি পড়বো গুরুত্বপূর্ণ? ইউনিমক। এই যে এটা পরীক্ষায় আসে, ইউনিমক এটা হচ্ছে কোন দুই যুদ্ধ থামাইতে এটা হয়েছিল? ইউনাইটেড নেশনের ইউনিমক। এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রথম গেছিল, শান্তিরক্ষী বাহিনী। ইউনিমক, ইউনাইটেড নেশন, ইরাক ইরান। ইরাক ইরান, এই যে ইরাক ইরান, এটা মনে রাখবা, দুইটা আই দিয়ে, ইরাক ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ। ইরাক ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ। তাইলে কি ইরাক ইরান এই দুই যুদ্ধ বন্ধে কিন্তু হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীরা প্রথম গেছিল, ঠিক আছে? ওকে, ইরাক ইরান যুদ্ধ, এই যে শাতিল আরব জলপথকে কেন্দ্র করে 1980 সালে যুদ্ধ শুরু হয়। 1988 সালে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। আর বাংলাদেশের সেনা, এই যে শান্তিরক্ষী বাহিনী কিন্তু 1988 সালেই গেছে, ঠিক আছে? ওকে, প্রথম উপসাগরীয় যুদ্ধ এটা হচ্ছে 1990 থেকে 1991। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতকে ইরাকের প্রদেশ ঘোষণা করে, এই জন্য এটা হয়েছিল। যাই হোক, এটার এখন অত গুরুত্বপূর্ণ না। তারপরে অপারেশন ডেজার্ট শিল্ড আর অপারেশন ডেজার্ট স্টর্ম, এগুলা সালগুলো গুরুত্বপূর্ণ না। ফ্লাই জোন, আচ্ছা, ইরাকি কুর্দিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, আচ্ছা লাগবে না। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ, এগুলা জাস্ট এক নজর আমরা যুদ্ধের মধ্যে পড়ে ফেলবো, এগুলো আমরা যুদ্ধের মধ্যে পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে, এখানে আমরা পড়বো আবু গারিব। আবু গারিব হচ্ছে একটা কারাগার। এটা তোমাকে বলতে পারে আবু গারিবকে একজন বিখ্যাত চলচ্চিত্রকার, একজন বিখ্যাত শিল্পী, একজন বিখ্যাত কবি, অথবা বলতে পারে একটা বিখ্যাত কারাগার। এখন তুমি বলবা আবু গারিব, আহা কি সুন্দর একটা নাম, এটা তো একজন কবির নাম হইতে পারে, তাই না? এমন মনে হয় না? এটা তো একটা কবির নাম হইতে পারে, কিন্তু আবু গারিব হচ্ছে একটা কারাগার। কোথায়? বাগদাদে অবস্থিত, মানে ইরাকের। এই জন্য এই প্রশ্নটা অনেক বেশি করা হয়, আর পোলাপাইন বুঝে না। পোলাপাইন মনে করে আবু গারিব কি সুন্দর একটা নাম, তাই না? তাহলে এটা হচ্ছে একটা কারাগার, ঠিক আছে? তারপরে হচ্ছে এই কারাগারে ইরাকি মুসলিম বন্দীদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল দখলদার সেনারা, ঠিক আছে? ওকে, এটা পড়বা। আর ওই যে বেবিলনের ঝুলন্ত উদ্যান, রাজা নেবুচাঁদ নেজার, না সরি, হ্যাঁ, রাজা নেবুচাঁদ নেজার, যিনি হচ্ছে কি করছিল, তার হচ্ছে সম্রাজ্ঞী, সম্রাট, সম্রাটের যে ওয়াইফ তাকে কি বলা হয়? সম্রাজ্ঞী। তাকে ভালোবেসে, তার কথায়, মানে তার এই সম্রাজ্ঞীর, রাজা নেবুচাঁদ নেজারের সম্রাজ্ঞী যেই রাজ্যে ছিল, সেই রাজ্য ছিল ফুলে ভরা, সুন্দর নদী নদী ছিল। পরবর্তীতে তাকে বিয়ে করে যখন নেবুচাঁদ নেজার নিয়ে আসে, তখন তার বিবির তো এই জায়গায় মন বসে না, তিনি কোনো মতে এই জায়গায় মন বসাইতে পারতেছে না। এই জন্য তার বিবির কথা চিন্তা করে তিনি কি করছেন, তিনি বিশাল বড় পাহাড়ে প্রায় 5 থেকে 6 হাজার আইটেমের ফুলের বাগান দিয়ে একটা পুরো পাহাড় সাজিয়ে ফেলছেন। এই জন্য এটাকে বলা হয় বেবিলনের শূন্য উদ্যান, যেখানে প্রায় 7 থেকে 8 কত 7 থেকে 8 হাজার ফুলের বাগান, ফুলের জাত ছিল। আর হচ্ছে তোমার প্রায় 4 থেকে 5 হাজার কর্মী এখানে কাজ করতো। বুঝতে পারছো কত বড় একটা জায়গা? এই যে 80 ফুট উচ্চতা, 80 ফুট উচ্চতা, 4,000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে এই বাগানে, দেখছো 4,000 শ্রমিক। ওকে, কারবালা। কারবালা এটা হচ্ছে পরীক্ষা আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল।
এটা একটু পড়বা। কারবালা সম্পর্কে আমরা একটু পড়তে হবে। কারবালাটা কোথায়? ইরাকে। ইরাকের অন্তর্গত একটা শহর, ফোরাত নদীর তীরে। এটা পড়তে হবে। ফোরাত নদীর তীরে বাগদাদের আচ্ছা সংগঠিত হয় মক্কা মদিনার জন্য শিয়ারা কারবালাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ওই যে হাই হোসাইন বলে না, এইটা কিন্তু এই যুদ্ধটা কিন্তু কারবালায় হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি। হোসেন তাদের ওইখানে যুদ্ধ হয়েছিল, তাই না? ওকে, হ্যাঁ, হোসাইন ইবনে আলীর মৃত্যু হয়েছিল কারবালায়। এই জন্য কিন্তু ওই যে শিয়ারা দেখবা একটা ইয়ে করে পিছে তোমার পিঠে বাড়ি দিয়ে কি বলে? হাই হোসাইন বলে, তাই না? এইটাই। বসরা কোথায়? বসরা ইরাকে। শুধু এতটুকু পড়বা, বসরা হচ্ছে ইরাকে প্রধান সমুদ্র বন্দর। বসরা হচ্ছে ইরাকের প্রধান সমুদ্র বন্দর, এটা একটু পড়বা, ঠিক আছে? এটা একটু লেখো তো কমেন্টে, বসরা সমুদ্র বন্দর ইরাক। কমেন্টে এটা একটু লেখো। তোমরা ঝিমায়ে গেছো, একটু লেখো বসরা ইরাক, এটা একটু লেখো কমেন্টে। তোমরা একদম ঝিমায়ে গেছো, কমেন্টে লিখো বসরা ইরাক, আমি দেখতে চাই। বসরা ইরাক, কমেন্টে একটু লেখো। বসরা ইরাক, হ্যাঁ, আবু গারিব কারাগার। হ্যাঁ, কমেন্টে লিখে ফেলবা, আমি যেটা পড়াই কমেন্টে লিখে ফেলবা, তাহলে কি হবে? তোমার মনে রাখার সম্ভাবনা এটা বাইরে যাবে, ঠিক আছে? আর যারা কমেন্ট দেখবে তাদেরও মনে রাখার সম্ভাবনা বাইরে যাবে, ঠিক আছে? এবার আসো ইয়েমেনে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে এটা আরব উপদ্বীপের সামনে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। ওকে, ইয়েমেন কিন্তু একটা খুব মানে ব্যবসা বাণিজ্যের জন্য একটা মুসলিম দেশ হিসেবে অনেক সভ্যতা মানে ব্যবসা বাণিজ্যের একটা মেইন রাজ্য ছিল ইয়েমেন। পরবর্তীতে এই শিয়া হওয়ার কারণে এই সৌদি আরব আমেরিকা মিলে এই জায়গাটার পুরো একদম ধ্বংস করে দিছে, জাস্ট ধ্বংস করে দিছে, ঠিক আছে? দেশটি লোহিত সাগর ভারত মহাসাগরের সংযোগকারী বাবেল মন্দিবের মধ্যে অবস্থিত। এই যে বাবেল মানদেব, যেটা লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযোগ করছে, আমি এগুলো পড়াবো। তো এটা হচ্ছে ইয়েমেন ওইখানে, ঠিক আছে? দেশটির পর্বতময় অভ্যন্তরীণ পশ্চিম। আচ্ছা, এই যে আমি তোমাদেরকে ইয়েমেনের অবস্থানটা একটু দেখাই দেই, তার আগে আমি হচ্ছে তোমাদেরকে হুতি বিদ্রোহী গোষ্ঠী, এটা তো দুই ইয়েমেন। ওয়েট আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে দেখো ইয়েমেন কোথায়, এখন কি আমি উপরে যে দেখাইতে পারবো? তারপর আমি দেখাই দেই, এই যে ইয়েমেন দেখো একদম নিচে। এই সৌদি আরবের সাথেই কে? সৌদি আরবের সাথেই ইয়েমেন, দেখতে পাচ্ছ? সৌদি আরবের সাথে এই পাশে লোহিত সাগর, এই পাশে লোহিত সাগর, দেখতে পাচ্ছ? সৌদি আরবের নিচেই কে? ইয়েমেন। আর এই পাশে এই যে ইরান, কুয়েত, বাহরাইন, কাতার, তারপরে যে ওমান, এই পাশে হচ্ছে দেখো তুরস্ক, এই যে ইসরায়েল, লেবানন, জর্ডান, এই ইসরায়েলের সাথেই এই যে ইসরায়েলের এখানে কি ফিলিস্তিন, ইরাক, ঠিক আছে? তুরস্ক আছে। এই যে আসো, এই যে ইয়েমেন। ওকে, এই যে সৌদি নেতৃত্বাধীন জোটের অপারেশন ডিসিসিভ স্টর্ম নামে বিমান হামলায় ইয়েমেনে অব্যাহত আছে, ঠিক আছে? আর হুতি বিদ্রোহী গোষ্ঠী, এটা পরীক্ষায় আসে, হুতি বিদ্রোহী গোষ্ঠী কোথায় যুদ্ধরত? হুতিরা আছে ইয়েমেনে, এটা মাথায় রাখবা। হুতি বিদ্রোহী গোষ্ঠী কোথায় আছে? ইয়েমেনে। হুতি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনে যুদ্ধরত। বিদ্রোহীদের আন্দোলনের নাম আনসারুল্লাহ মানে আল্লাহর দল, এটা কোথায়? ইয়েমেনে, এটা পরীক্ষায় আসে। বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ মানে আল্লাহর দল, আনসার আল্লাহ, ঠিক আছে? আনসার মানে কি? সাহায্যকারী। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে আল্লাহর দল আনসারুল্লাহ, এটা হচ্ছে ইয়েমেনে। এবং এই হুতি বিদ্রোহী গোষ্ঠী কোথায়? এরা কিন্তু ইয়েমেনে যুদ্ধরত। এই দুইটা জিনিস এখান থেকে ভালো করে পড়বা। আনসার আল্লাহ কোথায়? ইয়েমেনে। আর হচ্ছে হুতি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনে, ঠিক আছে? ওকে, এই যে পরীক্ষা আসছিল, হুতি কোন দেশের বিদ্রোহী গ্রুপ? ইয়েমেনের। হুতি কোন দেশের বিদ্রোহী গ্রুপ? ইয়েমেনের। এবার আসো ওমান। ওমানে আমরা কি পড়বো? ওমান পর্তুগিজের দখলে চলে, আচ্ছা লাগবে না। ওমান সাবেক মস্কট, রাবাল খালি, ওসমান, লাগবে না। সংযুক্ত আরব আমিরাত, এখানে কি পড়বা? এগুলা থেকে অত বেশি পরীক্ষা আসে না, এই জন্য আমি এগুলা একটু অ্যাভয়েড করতেছি। তারপরে তোমরা এক নজর দেখে নিবা, ঠিক আছে? এই যে বুর্জ খলিফা টাওয়ার অবস্থিত রাজধানী আবুধাবিতে, এটা একটু দেখবা। বুর্জ খলিফা টাওয়ার, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বুর্জ খলিফা।
এই যে সৌদি আরব আমাদের একটু পড়তে হবে। সৌদি আরব, এখানে আমরা একটু পড়ি। আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব, একটু আগে আমি দেখে আসছি, সুন্নি মুসলিম প্রধান রাষ্ট্র। ঠিক আছে, প্রধান শহর জেদ্দা, যেখানে ওয়াইসি এর সদর দপ্তর আছে, এটা একটু পড়বা। ওয়াইসি আর হচ্ছে আইডিবি, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, এই দুইটা, ওয়াইসি যেটা হচ্ছে মুসলিম সংস্থা এবং আইডিবি একটা ব্যাংক, এর সদর দপ্তর অবস্থিত প্রধান শহর জেদ্দাতে। মধ্যপ্রাচ্যের দেশে পার্লামেন্টের সংবিধান নেই, তোমরা তো জানো সংবিধান নাই। সংবিধান কি? সৌদি আরবে কোনো সংবিধান নাই, তোমরা জানো কোরআন, তারপরে হাদিস, ইজমা, কিয়াস এগুলোর অনুযায়ী চলে। তারপরে হচ্ছে আব্দুল আজিজ, ওকে, পৃথিবীর বৃহত্তম তেল, এই যে এটা পড়তে হবে, পৃথিবীর বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। রপ্তানি তো বুঝো, রপ্তানি মানে বিক্রি করা অন্য কোনো দেশের কাছে, আর আমদানি মানে কি? আনা। আমদানি মানে আনা, রপ্তানি মানে বিক্রি করা। ঠিক আছে, ওকে। এই যে কোরআন ও সুন্নাহকে রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করে 1992 সালে। এটা পড়া লাগবে না। সৌদি আরবের পতাকাও কিন্তু কখনো অর্ধনমিত হয় না, কারণ সৌদি আরবের পতাকা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেওয়া আছে। সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই, লাগবে না। তাইলে এগুলা যেগুলা বললাম যে আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব, এখানে ওয়াইসি এবং ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর আছে। আর পৃথিবীর বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হচ্ছে সৌদি আরব। এবং তোমরা জানো ফুটবল বিশ্বকাপ কাপ কিন্তু সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই, এই বছর 2034 খুব সম্ভবত, বা 2030 সালে, 2034 মেবি। আচ্ছা, মক্কা, এখানে মক্কা নিয়ে ওইভাবে এখন আর ধর্মভিত্তিক প্রশ্ন হবে না, বাট এই প্রশ্নটা আসছিল। নহরি জুবাইদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, পবিত্র মক্কা নগরীকে পৃথিবীর কেন্দ্র বলা হয়, নহরি জুবাইদা অবস্থিত মক্কাতে, এটা একটু পড়বা। নহরি জুবাইদা অবস্থিত কোথায়? মক্কাতে, এটা পরীক্ষা আসছিল, নহরি জুবাইদা, এটা পরীক্ষা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নহরি জুবাইদা 2020-21 সেশনে আসছিল, নহরি জুবাইদা। মদিনা, আচ্ছা, রোজা মুবারক, ওকে। এই যে দেখো, এই যে নহরি জুবাইদা যেখানে অবস্থিত, দেখো 20-21 সেশনে আসছে। আমার কিন্তু প্রশ্ন মুখস্থ, কোন সালে কি প্রশ্ন আসছে এটা কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তারপরে আসো, এই জন্যই বলি যে তোমরা জাস্ট আমাদের ক্লাসগুলো করো। আমাদের ক্লাসগুলো করলে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে, বললাম না আমি জাস্ট গত বছর মাত্র 200 পেজের একটা ছোট্ট একটা শীট পড়াইছি, সেখান থেকে 26টা কমন ছিল। ঠিক আছে, সাম্প্রতিক সহ। তো আমাদের ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, মেরিটাইম ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলেন। ভাইয়া, মেরিটাইম ইউনিভার্সিটি সম্পর্কে আমি পরে এক সময় তোমাদের বলবো। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু কমেন্টে লিখে ফেলো, নহরি জুবাইদা মক্কা, এটা একটু কমেন্ট করে ফেলো, নহরি জুবাইদা মক্কা। সবাই সবাই একটু কমেন্ট করে ফেলো, নহরি জুবাইদা মক্কা। হুম, নহরি জুবাইদা মক্কা। আজকে আমরা এই ইয়েটা শেষ করেই, মধ্যপ্রাচ্যটা শেষ করে আজকে শেষ করে দিব। ঠিক আছে, এবার আসো কাতার। আমি আছি কাতারে, একটা গান আছে না, আল জাজিরা, এই যে এটা পরীক্ষায় আসছিল। আল জাজিরা, আল জাজিরা কোন দেশের সংবাদ, একটা সংবাদ মাধ্যম, আল জাজিরা। আল জাজিরা, আল জাজিরা হচ্ছে কাতারের একটা টিভি নেটওয়ার্ক, এটা হচ্ছে কাতারের। ঠিক আছে, গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হচ্ছে কাতার। ঠিক আছে, কাতার। होले होले साजना धीरे धीरे बालमा आहा ओहो। হ্যাঁ ভাই, হয়েছে এখন, সকল প্রবলেমের সমস্যা আছে আমার কাছে। হ্যাঁ,
আল জাজিরা কাতারের সংবাদ মাধ্যম। ওকে, এটা একটু লিখে ফেলো, আল জাজিরা কাতার। এটা একটু সবাই লিখে ফেলো কমেন্টে, আল জাজিরা কাতার, আল জাজিরা কাতার। ঠিক আছে, এই যে আমি নিজেই কেন বারবার বলি বলো তো, যাতে এই পড়াগুলা তোমাদের মাথায় ঢুকে যায়। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি একটা পড়া বারবার বলি। ঠিক আছে, তোমরা একটু কমেন্টে লিখে ফেলো আল জাজিরা কাতার। এবার আসো বাহরাইন। বাহরাইনে কি পড়তে হবে? বাহরাইন বাহরাইন বাহরাইন। ওকে, দূর, বাহরাইন আমরা পড়বো না। ওকে, কুয়েত। এখানে কি পড়বো? বিশ্বের সবচেয়ে, এই যে বিশ্বের যে দেশের মুদ্রার মান সবচেয়ে বেশি সেটা হচ্ছে কুয়েতি দিনার। বিশ্বের যে দেশের মুদ্রার মান প্রায় 220 না 230 এমন হবে হয়তো, আমি যদি ভুল না করি তাহলে এমন হইতে পারে। এটার কুয়েতি দিনার মান অনেক বেশি, মানে 1 টাকায় তাদের মনে 220-30 এরকম হইতে পারে। গুগল করলে পাওয়া যাবা। যুদ্ধের জন্য বাংলাদেশ যে দেশের সৈন্য পাঠায় কুয়েতে, আচ্ছা ইরাক, কুয়েত সর্বোচ্চ সমুদ্র বন্দর। ওকে ওকে, আর লাগবে না। তারপর আসো জর্ডান। জর্ডান এটা কি পড়বো? পশ্চিম দেশ, জর্ডানের বিখ্যাত স্থাপত্য। আচ্ছা, ফিলিস্তিন। এই যে দেখো ফিলিস্তিন, ফিলিস্তিন সম্পর্কে আমরা একটু পড়ি, যেটা আমাদের অনেক বেশি পড়তে হবে, ফিলিস্তিন। ঠিক আছে, দেখো সার্বভৌমত্বহীন রাষ্ট্র। আমরা জানি একটা রাষ্ট্রের 4টা জিনিস লাগে। প্রথমত হচ্ছে ভূখণ্ড। একটা রাষ্ট্রের প্রধান অংশ কয়টা? ভূখণ্ড। তারপরে হচ্ছে ভূখণ্ডে লাগবে কি? জনগণ। জনগণ, জনগণের পরে লাগবে সরকার। তারপরে কি লাগবে? সার্বভৌমত্ব। একটা রাষ্ট্রের 4টা উপাদান থাকা লাগে। কি? প্রথমত থাকা লাগবে ভূখণ্ড। যদি আমার ভূখণ্ডই না থাকে, মানে জায়গায় না থাকে, তাহলে কি দেশ হবে? হবে না। তারপরে একটা ভূখণ্ড আছে কিন্তু জায়গা নাই, তাহলে কি হবে? হবে না। মানে জনগণ নাই, তাহলে কি হবে? হবে না। তারপরে লাগবে একটা সরকার, সরকার ছাড়া তো দেশ চলতে পারে না। তারপরে লাগবে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কিভাবে? এটার আমার জলপথ, স্থলপথ, আকাশপথ, 3 দিকে সার্বভৌমত্ব দরকার। তো এই ফিলিস্তিনের কিন্তু সরকার আছে, জনগণ আছে, ভূখণ্ড আছে, কিন্তু সার্বভৌমত্ব নাই। যে কোনো সময় ইসরায়েলরা এসে অ্যাটাক করে, ইসরায়েলরা সেখানে সবকিছু নিয়ন্ত্রণ করে। এই জন্য এটা এখনো পুরোপুরি একটা রাষ্ট্র হিসেবে গঠন হইতে পারে নাই। তবে অনেক দেশ এটাকে হচ্ছে তোমার দিছে, কি বলে, অনেক দেশ হচ্ছে এটাকে তোমার কি বলে, এটাকে হচ্ছে স্বীকৃতি দিছে, এবং এটা মোটামুটি বলা যায় স্বাধীন দেশ, কিন্তু পুরোপুরি স্বাধীন না আসলে। ঠিক আছে, নিজ ভূমিতে পরাধীন ফিলিস্তিনিরা। ঠিক আছে, আর এটাকে বলা হয় ল্যান্ড অফ লর্ড। ল্যান্ড অফ লর্ড কে? এটা হিসেবে পরিচিত ফিলিস্তিন, এই জন্য এটা পড়বা। ল্যান্ড অফ লর্ড হিসেবে পরিচিত ফিলিস্তিন, মানে ল্যান্ড অফ লর্ড মানে হচ্ছে স্রষ্টার ভূমি বা ঈশ্বরের ভূমি। ঈশ্বরের ভূমি বলা হয় ল্যান্ড অফ লর্ড। ঠিক আছে, তারপরে আসো উইলিং ওয়াল। আচ্ছা, পবিত্র ভূমি। এই যে পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। তাহলে পবিত্র ভূমি, এটা ইহুদিদের কাছে পবিত্রতম, মুসলিমদের কাছে পবিত্রতম, এবং হচ্ছে খ্রিস্টানদের কাছেও পবিত্রতম। ঠিক আছে, পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। পৃথিবীর প্রাচীনতম শহর, এই যে পৃথিবীর প্রাচীনতম শহর এখানে জেরিকো। এটা একটু মাথায় রাখবা, এটা পরীক্ষা আছে। পৃথিবীর প্রাচীনতম শহর হচ্ছে জেরিকো। এই যে এটা জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাইছে, কিন্তু এখনো হয় নাই, মানে পুরোপুরি সদস্য হয় নাই। পিএলও, পিএলও সম্পর্কে পড়বা। পিএলওর প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াসির আরাফাত, শুধু এতটুকু পড়বা, ইয়াসির আরাফাত। ঠিক আছে, এতটুকু পড়বা, পিএলওর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। আর এটা ফুল ফর্মটা পড়বা, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এটার ফুল ফর্মটা পড়বা। একটু লেখো তো, কমেন্টে একটু লেখো, পিএলওর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। এটা একটু কমেন্টে লেখো, পিএলও, পিএলওর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। স্যার প্রতিদিন লাইভ ক্লাস হয় কি? হ্যাঁ, প্রতিদিন রাত 8টায়, প্রতিদিন রাত 8টায় এই পেজে লাইভ ক্লাস হয়। ঠিক আছে, 1 টাকা 397 টাকা, মানে 397 দিনার। আচ্ছা, বাহ, তাহলে তো খুব ভালো। ওকে, এটা একটু কমেন্টে সবাই লিখে ফেলো, সবাই এটা একটু কমেন্টে লেখো, পিএলওর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত, পিএলওর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। ওকে, হ্যাঁ, পিএলও ইয়াসির আরাফাত, সবাই একটু কমেন্টে লিখে ফেলো। ওকে, আর পিএলও সদর দপ্তর এই যে রামাল্লাহ, এটা আসছিল পরীক্ষায়, এটা একটু মনে রাখবা, অরিয়েন্ট হাউস রামাল্লাহ, এটা পড়ে ফেলো। এইবার আসো ইন্তিফাদা।
এটা পরীক্ষায় আসে ইন্তিফাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিসিএস এ আসছে ইন্তিফাদা। ইন্তিফাদা আসলে কি? ইন্তিফাদা হচ্ছে দেখো, ইন্তিফাদা একটা আরবি শব্দ, তবে এরা তো হচ্ছে জাগরণ বা প্রতিরোধ, মানে হচ্ছে ফিলিস্তিনি মানুষদের যেই প্রতিরোধ বা তোমার হচ্ছে কি বলে জাগরণ, এটাকে এই যে ইসরায়েলি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বিভিন্ন সংগ্রাম ইন্তিফাদা নামে পরিচিত, মানে পুনর্জাগরণ। পুনর্জাগরণ এটাকে বলা হয় ইন্তিফাদা। আর এখানে দেখতে পাচ্ছ ইন্তিফাদা কয়টা দেওয়া আছে? 3টা ইন্তিফাদা দেওয়া আছে, ঠিক আছে? 3টা ইন্তিফাদা দেওয়া আছে। তারপরে আসো অসলো চুক্তি, স্থান স্বাক্ষর পক্ষ, এটাও তো গুরুত্বপূর্ণ না? এই যে ফিলিস্তিনকে স্বীকৃতি, দেখো ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি, এইটা গুরুত্বপূর্ণ, কারণ এখন কিন্তু অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এই জন্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিছে আলজেরিয়া, এটা পড়বা, ঠিক আছে? তারপরে হচ্ছে নিউজিল্যান্ড, নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড, আচ্ছা 2024, ওকে। ফিলিস্তিন 2011 সালে ইউনেস্কোর 195তম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি লাভ করছে। তাহলে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিছে কে? প্রথম দেশ হিসেবে আলজেরিয়া দিছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আলজেরিয়া। নাকবা, এই নাকবাটা একটু পড়বা, নাকবা হচ্ছে বিপর্যয়, তবে ইন্তিফাদাটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? ইন্তিফাদা প্রতিরোধ, তারা হচ্ছে প্রতিরোধ কি বুঝাইছে ইন্তিফাদা দিয়ে। নাকবা হচ্ছে তোমার জাতিসংঘ প্যালেস্টাইন আরবদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার যে অঞ্চলটি বরাদ্দ করেছিল, এই যুদ্ধের পর তারা অর্ধেকটাই চলে যায় ইসরায়েল বা ইহুদিদের দখলে। ফিলিস্তিনের জাতীয় বিপর্যয় শুরু থেকে, সেখান থেকে সেটাকে বলে তারা নাকবা বা বিপর্যয়, মানে ফিলিস্তিনের জমিতে ইহুদিদের জায়গা দিছে ইহুদিরাই। মনে করো যখন 1948-এর দিকে হচ্ছে তোমার এই ইসরায়েল রাষ্ট্রটা গঠিত হয়েছিল, তখন এটা ছিল ফিলিস্তিন, ঠিক আছে? ফিলিস্তিনের মধ্যে মনে করো এতটুকু ছিল ইসরায়েলের, আর এখন পুরোটাই হয়ে গেছে ইসরায়েলের, ফিলিস্তিনের শুধু এতটুকু জায়গা। বুঝতে পারছো? মানে এখন পুরোটাই হয়ে গেছে ইসরায়েলের, আর মানে নিজের ভূমি, নিজেদের ভূমিতে নিজেরাই পরাধীন, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, হামাস পরীক্ষায় আসে। হামাস নিয়ে এই যে ইসরায়েল সবচেয়ে বেশি তোমার হচ্ছে বোমা টোমা মারতেছে, এটা কেন মারতেছে? হামাসকে উদ্দেশ্য করে। তাহলে হামাস ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন, এটা মাথায় রাখবা। হামাস হচ্ছে ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন, এটা তো তোমরা জানো সবাই কম বেশি, এই জন্য। আর হামাস অর্থ কি? উদ্দীপনা, এটা মনে রাখবা। হামাস হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে? এতটুকু বললেই হবে। হামাস ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন এবং হামাসের অর্থ হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে? হ্যাঁ, ওইটা তো ওই যে অপারেশন আলাক্সা ফ্লাড। হ্যাঁ, আলাক্সা ফ্লাড, এটা তো 2 বছর আসছে পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটিতে 2বার পরীক্ষায় আসছে, সো এটা ভালো করে পড়বা, ঠিক আছে? হ্যাঁ, যুদ্ধবিরতি, ওটা আমরা রিসেন্ট সাম্প্রতিকে পড়ায় দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ফাতাহ, ওকে, তো ইয়ে না। ব্ল্যাক সেপ্টেম্বর এখানে পড়তে পারো, ফিলিস্তিনি গেরিলা সংগঠন। ব্ল্যাক সেপ্টেম্বর কি? ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে ফিলিস্তিনের গেরিলা সংগঠন, ফিলিস্তিনের গেরিলা সংগঠন, ঠিক আছে? ব্ল্যাক সেপ্টেম্বর, এটা একটু পড়বা। ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংগঠন? ফিলিস্তিনের গেরিলা সংগঠন। মেরিটাইম নিয়ে আমি পরে পড়াবো বলছিলাম তো, ওকে। একজন বলছে আমার প্রাচীনতম গার্লফ্রেন্ড জেসিকা, পৃথিবীর প্রাচীনতম শহর জেরিকো। ভালোই হলো, তোমার গার্লফ্রেন্ডের নাম দিয়ে একটা সাধারণের মনে রাখার একটা সম্ভাবনা দাঁড়াইলো, ঠিক আছে? ভালো তো, এইভাবে রিলেট করে পড়বা, কোনো সমস্যা নাই। আমি বলছিলাম না যে আমার বাবার নাম হচ্ছে শফিউল্লাহ, এই জন্য আমি মনে রাখি যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেক্টর ছিল, সেটা 3 নাম্বার যে সেক্টর কমান্ডান্ট, সেটার নাম হচ্ছে, ওনার নাম ছিল শফিউল্লাহ, এই জন্য আমি মনে রাখতে পারি। আমার জন্মদিবস 23 আগস্ট জন্ম তারিখ, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস 23 আগস্ট, মনে রাখতে পারি। তো তোমরাও তোমাদের গার্লফ্রেন্ডের বাবার নাম, গার্লফ্রেন্ডের মায়ের নাম, যা পারো, গার্লফ্রেন্ডের জন্মদিন, এগুলা দিয়ে মনে রাখতে পারো, কারো বয়ফ্রেন্ড নাম দিয়ে মনে রাখতে পারো। আমার কথা হচ্ছে ভাই, মনে রাখা দিয়ে দরকার, এটা যেভাবেই হোক রিলেট করে মনে রাখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তারপর আসো প্যালেস্টাইন নিউজ এজেন্সি ওয়াফা, এটা একটু পড়বা। ওয়াফা কোন দেশের নিউজ এজেন্সি? এটা হচ্ছে প্যালেস্টাইনের, শুধু এতটুকু পড়বা। ওয়াফা কোন দেশের নিউজ এজেন্সি? প্যালেস্টাইনের, এতটুকু পড়বা। ইয়াসির আরাফাত, এটা তো বলছি, মিশরে কায়রো, আচ্ছা। তার সম্পর্কে ফুল জানতে হবে না। মাহমুদ আব্বাস, ফুল জানতে হবে না। জেরুজালেম, ফিলিস্তিনের। দেখো, স্থানটি মুসলিম, খ্রিস্টান, ইহুদি 3 ধর্মের পবিত্র নগর হিসেবে পরিচিত, যেটা একটু আগে বললাম, ঠিক আছে? ওকে, আলাক্সা মসজিদ, এটা একটু পড়বা। এটা বিস্তারিত একটু তোমরা পড়ে নিও, আলাক্সা মসজিদ নিয়ে যেই যুদ্ধটা হয়েছিল, এটা একটু তোমরা পড়ে নিও। পশ্চিম তীর, গাজা, এগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে?
524 থেকে আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। আর দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক 8টা বাজে। আগামীকাল রাত ঠিক 8টা বাজে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ফিলিস্তিন নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আরো বেশি গল্প করব, আরো বেশি তথ্য দিব, ঠিক আছে? ওকে, সবাই একটু আল্লাহ হাফেজ জানা দাও আমাকে। আল্লাহ হাফেজ, টাটা টাটা টাটা। ওকে, টাটা।